হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আমার কথা শুনতে পাচ্ছি ঠিকঠাক? জি। আসসালামু আলাইকুম, শোনা ও, যাচ্ছে ভাই? ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো সবাইকে ওয়েলকাম আমাদের টিভি স্কেলের কম্পিটিটিভ প্রোগ্রামিং বিগিনার কোর্সের একদম প্রথম ক্লাসে। তো আমরা হোপফুলি কিছুক্ষণের মধ্যে শুরু করব। সো সবার জন্য একটু ওয়েট করতেছি। সবাই জয়েন করলে মোটামুটি আমরা শুরু করে দিব আর কি। তো আমার সংক্ষিপ্ত একটা পরিচয় দিই। আমি মোহাম্মদ সাদমান সাকিব, ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি 2019-এ। তারপর স্যামসাং আর&ডি ইনস্টিটিউটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম প্রায় 2 বছরের মতো। তারপর পেন্টা গ্লোবাল লিমিটেড নামে আরেকটা লোকাল কোম্পানিতে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। বর্তমানে সেখানেই কর্মরত অবস্থায় আছি। এবং এই তো, এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে অনেক দিন যাবত আমার মোটামুটি সক্ষতা বলা যায় আর কি। প্রায় ভার্সিটি লাইফের সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি সিরিয়াসলি আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং শুরু করি। আর এর আগে আমার প্রোগ্রামিং সম্পর্কে কোনো ধারণা ছিল না, ভার্সিটিতে আসার আগ পর্যন্ত ধারণা ছিল না। ভার্সিটিতে আসার পর সি প্রোগ্রামিং এর হাসনাইন হিকেল স্যারের কোর্স থেকে আমার আসলে সি প্রোগ্রামিং এ হাতে খড়ি, এবং তারপর থেকেই এই প্রবলেম সলভিং লাইনে যাত্রা শুরু। আর ডেভি স্কিলের সাথে আছি প্রায় অ্যারাউন্ড 3 বছর। এই তো, মানে এই ফেব্রুয়ারিতে হচ্ছে 3 বছর হলো আর কি। ওকে, সো আপনাদের পরিচয়টাও আমার আসলে জানা জরুরি। এখন সবাই অ্যাকচুয়ালি মাইক অন করে যদি বলতে থাকেন দেখা যাবে অনেক টাইম চলে যাবে। সো বেটার হয় আপনাদের চ্যাট অপশনে গিয়ে হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত পরিচয়টা যদি লিখে দেন। আহ, আপনারা কোত্থেকে, আপনারা এখন কোথায় পড়ালেখা করতেছেন এবং আপনারা কোত্থেকে ক্লাস করতেছেন। লেটস সে আমি জানি এখানে প্রবাবলি আমাদের দেশের বাইরেও বাইরেও প্রবাবলি 2 জন আছেন, ইন্ডিয়া থেকে 2 জন আছেন। সো এটা আমার জন্য খুবই একটা আহ, গর্বের বিষয় যে আমাদের দেশের বাইরে থেকেও এখানে আমাদের সাথে জয়েন হয়েছেন। সো এটা খুবই ভালো একটা ব্যাপার। সো আপনারা কোত্থেকে ক্লাস করতেছেন এবং আপনারা কারেন্টলি কি করতেছেন এটা একটু সংক্ষেপে যদি চ্যাট বক্সে কেউ লিখে দেন। আর যদি এরকম কেউ থাকেন যে ওকে, আমি হচ্ছে মাইক আনমিউট করে হচ্ছে বলবো, সো নো প্রবলেম, আপনি সেটাও করতে পারেন। ওকে, সো ওকে, মাইশা, সত্যজিৎ মল্লিক, হ্যাঁ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আগে, সত্যজিৎ ভাইয়ের সাথে। ওকে, আচ্ছা, মোহাম্মদ আলামিন, আই এম ফ্রম টুঙ্গি গাজীপুর স্টাডিং এট আইউবেট। ইয়াপ, ওকে। I am Momita working as a junior software engineer. I am from Nikunj 2. I am Faria, graduate from UIU. Okay. প্রায় 33 এখন পর্যন্ত স্টুডেন্ট এখানে। আই এম প্রীতি দাস, আই এম ফ্রম ইন্ডিয়া। কাজী শাহাবুদ্দিন ফ্রম সাভার। ওকে, এবং যদি সম্ভব হয় আমরা কোথায় আমরা যদি ওয়ার্কিং প্রফেশনাল হই আমরা কোথায় কাজ করতেছি যদি বলা সম্ভব হয়, অথবা আমরা আমাদের ডেজিগনেশন সম্পর্কে আমরা জানাইতে পারি, অথবা আমরা যদি ভার্সিটিতে এখনো পড়াশোনা করি সো সেটাও ইনফর্ম করা যায়। আই এম ফ্রম ইন্ডিয়া, আই এম পার্সিং মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। ওকে, ভালো খুবই। আই এম ইব্রাহিম, কারেন্টলি আই এম এ স্টুডেন্ট অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ফার্স্ট সেমিস্টার ফ্রম পুরান ঢাকা। ও সাদিক, হ্যাঁ সাদিক তো আমার প্রবাবলি আমার এই থার্ড ব্যাচে তুমি, রাইট? ওকে, জি ভাই। মুস্তাকিম রেজা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম, আই এম মুস্তাকিম রেজা উমি, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট স্টাডিং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া। ফাইন। হাই, হ্যাঁ আই এম নাইম, ইন্টার্ন ফ্রম পেন্টা গ্লোবাল লিমিটেড। ওকে, নাইম তুমি আমার সাথেই তো কাজ করো অ্যাকচুয়ালি। ফাইন। মুশফিকুর রহমান, হাই আই এম মুশফিক, আই জাস্ট ফিনিশড এইচএসসি ফ্রম নটরডেম কলেজ। তোমার সাথে আমার কলেজ মেট অ্যাকচুয়ালি তুমি। আই এম জয়নিং দিস মিটিং ফ্রম যাত্রাবাড়ি ঢাকা। ওকে, শরণ, আসসালামু আলাইকুম, আই এম রায়ান রাশিদিন শরণ, কারেন্টলি আই এম ইন বিউপি। ফাইন। রাফিদুল, ওকে। সালমান নূর, আই এম ফ্রম ঝিনাইদহ। Shoel Kupa, studying at Islamic University. Okay. Uh, Student of IIUC. I'm from Chittagong. Okay. Rashidul Islam, Asif. Okay. Purnotar. I just finished SSC. Wow. Okay. তুমি আমার ছোট বোন অ্যাকচুয়ালি,
এই 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 কয়েকদিন আগে হচ্ছে এসএসসি কমপ্লিট করলো। সো আমি আমার বোনকে বলবো আজকে, ওকে আমি অনেক অনেক ট্রাই করাইছি যে আসো একটু, মানে কোনো ফোর্স না, জাস্ট তোমার যদি ভালো লাগে করো। পিছে পিছে ঘুরছি, দেখি যে একটু একটু আগ্রহ পায়, আবার একটু পর দেখা যায় আগ্রহ নেই। ওকে, কারেন্টলি স্টাডিং এট যাদবপুর ইউনিভার্সিটি। ফাইন। সৈকত, তাইব, সজীব, মোসাব্বির ভাই, ওকে, অনেকে মোটামুটি পরিচয় দিয়েছেন, থ্যাংক ইউ সবাইকে। আর আমি কুইকলি হচ্ছে একটু আমাদের কোর্স আউটলাইনটার উপর দিয়ে হচ্ছে একটু চোখ বুলাই যে আমরা আসলে কি কি শিখবো এখানে, এবং আমাদের ওভারঅল এজেন্ডা কি, আসলে আমরা এখানে কি করব। আচ্ছা, আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং জিনিসটা কি, এটা আমাদের কেন করা উচিত, কেন করা উচিত না, এবং প্রোগ্রামিং এর একটা বেশ ভালো ফাউন্ডেশন গড়ে তোলা। এবং অবশ্যই আমরা এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে সি প্লাস প্লাস ব্যবহার করতেছি। আমি সাজেস্ট করব, এবং আমি এক্সপেক্ট করি আপনাদের অনেকেই মোটামুটি প্রোগ্রামিং এর সাথে আপনাদের জার্নি নতুন, অথবা এর আগেও যদি জার্নি থেকে থাকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের সাহায্যে, আপনারা এখন মোটামুটি মোটিভেটেড যে আপনারা সি বা সি প্লাস প্লাস নিয়ে কাজ করবেন। এর পিছনে উদ্দেশ্যগুলো আমি হচ্ছে পরে এক্সপ্লেন করবো আস্তে আস্তে। সো পুরো ব্যাপারটা একটু বুঝায় বলি। সো আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছি, রাইট? হ্যাঁ স্ক্রিন, ভাইয়া। ওকে, ফাইন। সো মেইন পারপাসটা হচ্ছে যে আহ, সবাইকে অ্যাটলিস্ট ব্লাইন্ডলি যেন কেউ কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ঝাঁপ না দেয়। সবচেয়ে বড় ভুলটা হয় যে অনেকে প্লেসমেন্টের জন্য বা হচ্ছে ফ্যাং টাইপের কোম্পানিগুলোতে হচ্ছে জবের জন্য, অথবা দেশীয় কোনো ভালো কোম্পানিতে জাস্ট জব পারপাসে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মতো এত বড় একটা জার্নির অংশীদার হয়। সো এটা সবসময় ভালো না। কেন ভালো না? কারণ আমাকে আসলে বোঝা লাগবে আমি একটা কাজ কেন শুরু করতে চাইতেছি। সো সিপি হচ্ছে ওরকম একটা ব্যাপার, এটা খুব লং একটা কমিটমেন্ট। সো যদি কেউ প্রপারলি এই জার্নিটা কমপ্লিট করতে পারে, বা অ্যাটলিস্ট জার্নিটা এনজয়ও করে, কমপ্লিট যদি নাও হয়, যদি সে এনজয়ও করে, সেখান থেকে সে অনেক ভালো আউটপুট পায়। সো এটা হচ্ছে মেইন আর কি ব্যাপার। তো আমরা আমাদের কোর্সটাকে প্রায় এখানে কারেন্টলি মডিউল কয়টা আছে, প্রায় 16-17টার মতো মডিউল আছে। বাট এখানে আমি এখানকার যে মডিউলগুলো আছে এগুলোকে আমি একটু নিজের মতো সাজায় গুছিয়ে নিব আর কি। এক্স্যাক্টলি মানে টপিক বাই টপিক এখানে যেভাবে লেখা আছে 100% ফলো করা হবে না। কিছু জিনিস আমি আমার এক্সপিরিয়েন্স থেকে চেঞ্জ করব, যেগুলো আমার মনে হয় যে আপনাদের জন্য সুইটেবল হবে। তো আমি হোপফুলি আজকের ক্লাস শেষে আপনাদেরকে একটা ওভারঅল কোর্স আউটলাইন প্রোভাইড করব। এটা অলরেডি আমি আমার অন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্সগুলোতে হচ্ছে দিয়ে থাকি। তো এটা আমি এবারের বিগিনার কোর্সে আপনাদেরকে দিয়ে দিব, যেখানে আমি মোটামুটি একটা ব্রেকডাউন দিব যে কোন ক্লাসে এক্স্যাক্টলি আমরা কি কি শিখবো। তো সুবিধা এটা যে আপনি ক্লাস শুরুর আগে দেখে আসতে পারবেন যে ওকে, আজকের ক্লাসে এই জিনিসগুলো পড়ানো হবে, সো বেটার আমি হচ্ছে প্রিপারেশন নিয়ে নিই। ওকে, তো আমাদের সপ্তাহে 2টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা ব্যাপী হবে, এবং আমাদের মোট 24টা ক্লাস হবে এই পুরো কোর্সে। প্রথম 5 থেকে 6টা ক্লাস আমাদের মোটামুটি বেসিক প্রোগ্রামিং এর উপর ফোকাস করে ক্লাসগুলো নেওয়া হবে। প্রথম 5-6টা ক্লাস এখানে প্রবলেম সলভিং অত এক্সটেন্সিভ লেভেলে হবে না, কারণ আমাদেরকে আগে সবাইকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা লাগবে। কারণ এরপরের জাম্পটা হবে একটু হাই। কারণ প্রথম থেকেই কোর্সের নাম দেখে অনেকের কাছে মনে হইতে পারে যে ডে 1 থেকেই মেবি আমরা একদম কমপ্লিকেটেড প্রবলেম সলভিং এ যাব, কিন্তু এটা দিন শেষে আপনাকে খুব বেশি হেল্প করবে না। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, আমি একটা কথা সবাইকে বলি এবং আমি নিজেও এটা এখন মেনটেন করার ট্রাই করতেছি, সেটা হচ্ছে লেস কোড ইজ গুড কোড। সো এইটা সব সময় একটু মাথায় রাখবেন যে আপনি অনেক অনেক কোড করতেছেন, আপনি সারাদিন 500, 600, 1000 লাইনের কোড আপনি লিখতেছেন, কিন্তু এইটা কিন্তু আপনি খুব ভালো প্রবলেম সলভার বা ভালো কোডার এটার কোনো পরিচয় কিন্তু এটা না। এটা মাথায় রাখা লাগবে। আপনার টার্গেট রাখা লাগবে যে আপনি কোড লিখবেন মিনিমাল, একদম মিনিমাল অ্যামাউন্টের কোড আপনি লিখবেন, এবং এটা দিয়ে আপনার এফিসিয়েন্সি হবে ম্যাক্সিমাম পসিবল, এবং আপনি বেস্ট আউটপুটটা আপনি এখান থেকে বের করতে পারবেন। আপনি অনেক অনেক কোড লিখতেছেন, এটা একটা ইন্ডিকেশন যে আপনার এখানে কোথাও কোনো একটা প্রবলেম আছে বা এখানে ইমপ্রুভ করার জায়গা আছে। আপনি এক লাইন কোডকে যখন নিয়ে আসবেন দুনিয়াতে,
এটা আপনার একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন সবাই, যে শুধু অনেক অনেক কোড করতে পারা এটা কখনোই কোনো ভালো স্কিল না। আপনাকে আসলে একটা প্রবলেম সলভার হওয়া লাগবে। একটা প্রবলেম যখন আপনার সামনে আসবে, আপনি ব্লাইন্ডলি জাস্ট ওইটার ব্রুট ফোর্স সলিউশন আপনি ইমপ্লিমেন্ট করে সাবমিট করে দিতেছেন কোথাও, বা গিটহাবে পুশ করে দিতেছেন, এইটা কখনোই আপনাকে বেশি দূর নিবে না। এবং 90% যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছি, যাদের প্রিভিয়াস প্রবলেম সলভিং এক্সপিরিয়েন্স অত একটা নাই, বা মানে বাই হার্ট যারা এগুলো প্র্যাকটিস করেন নাই, তাদের ক্ষেত্রে যে ভুলটা হয়, তারা সবসময় যে কোনো প্রবলেম সামনে আসলে সবার ফার্স্টে একদম পিওর ব্রুট ফোর্স যে সলিউশনটা সেটাই অ্যাপ্রোচ করে আর কি। এটা 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 সবসময় ভালো না। আপনি এক্সপেরিমেন্টের জন্য সেটা করতে পারেন, সেটাতে কোনো ক্ষতি নেই, বাট সবসময় মাথায় রাখা লাগবে যে এটা আমার ফাইনাল সলিউশন না, আমাকে ফাইনালি আর অপটিমাইজড সলিউশন আমাকে লিখা লাগবে। ওকে, তো আমাদের প্রথম 5-6টা ক্লাস যাবে হচ্ছে বেসিকে। আমরা বেসিক কম্পিউটার ফান্ডামেন্টালস নিয়ে কথাবার্তা বলবো। একদম বেসিক কথাবার্তা এখানে, যে আমরা যখন একটা কোড লিখি, কোডের আমাদের হচ্ছে একটা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করতেছি, সে কোথাকার মেমোরি খরচ করতেছে, সে কি র্যামের মেমোরি খরচ করতেছে নাকি হচ্ছে আমার হার্ড ডিস্ক থেকে স্টোরেজ নিতেছে, একদম বেসিক কথাবার্তা। এবং কিছু নাম্বার সিস্টেম নিয়ে কথা বলবো, বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম, আজকেই এগুলো নিয়ে কিছু কথাবার্তা হবে। সো তারপর আমরা ডেটা টাইপ, অপারেটর, সি প্লাস প্লাস আর কি, এগুলো নিয়ে কথাবার্তা বলবো। সি প্লাস প্লাস এর একটা মানে ফার্স্ট একটা প্রোগ্রাম লেখার পর এটার পুরো বাইসেকশন করা আর কি, যে হেডার ফাইল বলতে কি বোঝায়, মেইন ফাংশন বলতে কি বোঝায়, আমরা সি প্লাস প্লাস এ ইনপুট আউটপুট কিভাবে নিতে পারি, সব ধরনের ইনপুট আউটপুট নিয়ে কথাবার্তা বলবো। সেখানে ফাইল আইও থাকবে, মানে ফাইল থেকেও কিভাবে ইনপুট আউটপুট নেওয়া যায়, বিস্তারিত কথাবার্তা সেখানে আমরা বলবো। আচ্ছা, এবং ইফ এলস স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, বুলিয়ান ভ্যারিয়েবলস, এসব নিয়েও কথাবার্তা হবে। তারপর আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে লুপ। বিভিন্ন রকম লুপ আছে, আমরা আমরা দেখছি অলরেডি যে ওয়াইল লুপ, ফর লুপ, এরকম বেশ কিছু লুপ আমরা দেখছি, কিন্তু আন্ডার দ্য হুড সবকিছুই সেম। কনসেপ্ট বুঝতে পারলে এগুলো আসলে জাস্ট ওয়ান কাইন্ড অফ টুল। তো আমাকে এই হচ্ছে বিভিন্ন রকম লুপের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে, যে আন্ডার দ্য হুড তারা সেম কাজ করতেছে, বাট ইউজ কেসের দিক থেকে তাদের মধ্যে ডিফারেন্স গুলো কোথায়। সো এগুলো আমরা হাতে ধরাই দিব। আচ্ছা, দেন সবচেয়ে বেশি ঝামেলা যেটা হয়, যারা একদম প্রথম দিককার কোডার বা প্রোগ্রামার, তাদের ক্ষেত্রে এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে অনেক সময় অনেক প্রবলেম হয়। সো এসব নিয়েও কথাবার্তা হবে। এবং অ্যারে স্পেসিফিক কিছু প্রবলেম সলভিংও হবে, অ্যারে এবং স্ট্রিং স্পেসিফিক টুকটাক একদম বেসিক কিছু কনসেপ্ট নিয়ে কিছু প্রবলেম সলভিং আমরা এখানে করব। আচ্ছা, বেসিক্যালি এই স্ট্রিং সেকশনটা পার হওয়ার পরেই আমাদের একটু বড় জাম্প হবে। আমরা ফাংশন, রিকার্সিভ ফাংশন, যেগুলোকে আমরা আমরা অনেকে হতে পারে জাস্ট প্লেন রিকারশন বলি আর কি। সো সেগুলো নিয়ে কিছু কথাবার্তা হবে। আমরা রিকারশন বেসড কিছু প্রবলেম সলভ করব। অনলাইন জাজ বলতে কি বোঝায়, লেটস সে কোড ফোর্সেস একটা অনলাইন জাজ, ইউভিএ একটা অনলাইন জাজ, কোড শেফ, লেটস সে লাইটো যে হচ্ছে আমার আমার পার্সোনাল ফেভারিট। সো এই ধরনের অনেক অনলাইন জাজ বলতে কি বোঝায়, একটা প্রবলেম স্টেটমেন্টের কি কি ভাগ থাকে, বিভিন্ন রকম লিমিট নিয়ে কথাবার্তা, টাইম লিমিট, মেমোরি লিমিট, এসব নিয়ে বিস্তারিত কথাবার্তা আমরা ওই সেকশনে বলবো। দেন সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, আমি 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 হতাশ হই ম্যাক্সিমাম সময়ে যখন অনেকের অ্যাপ্রোচ দেখি যাদের প্রিভিয়াস প্রবলেম সলভিং এক্সপিরিয়েন্স নাই, একদম প্লেন বোঝা যায় একটা জায়গায়, সেটা হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। বেশিরভাগ ক্ষেত্রে নট এক্স্যাক্টলি প্রবলেম সলভার, আমি বলবো যে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে নাই, শুধুমাত্র মানে দুইটা গ্রুপকে খুব ইজিলি আপনি আলাদা করতে পারবেন। গ্রুপ নাম্বার 1 হচ্ছে সিপি যারা সিপি করছে বা সিপি গাই বলি আমি, আর আরেকটা গ্রুপ হচ্ছে নট সিপি গাই অ্যাকচুয়ালি। সো এই গ্রুপ দুইটাকে ডিফারেন্সিয়েট করা খুবই খুবই সহজ। জাস্ট তাদের দুইজনের কোড দেখবেন, দেখবেন যে এই ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি যেটা, সেটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা সে করে নাই, সে জাস্ট
সে অ্যাজিউম করে নিছে কোন একটা ফাংশন যখন আমি ইন্টারনালি কল দিতেছি সে মোস্ট অপটিমাইজড ওয়েতে আমাকে আউটপুট দিতেছে, তার লাইব্রেরির উপর ভরসা খুবই বেশি। তো টাইম কমপ্লেক্সিটি নিয়ে সে খুব বেশি চিন্তা ভাবনা করে না। ওকে, কিন্তু যে ব্যক্তি মোটামুটি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ বেশ ভালো একটা দক্ষতা তার আছে বা অনেকদিন সে এই লাইনে ছিল, তার ক্ষেত্রে এই পার্থক্যটা খুবই ভিজিবল হবে যে সে টাইম কমপ্লেক্সিটি নিয়ে খুবই চিন্তা ভাবনা করবে যে ওকে আমি একটা কোড লিখছি, এটাকে জাস্ট ব্লাইন্ডলি আমি কোথাও সাবমিট করে দিলাম বা তার কতটুকু সময় নেবে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করলাম না, এই কাজটা সে করবে না। একটা সহজ এক্সাম্পল যদি দিই, আচ্ছা মোটামুটি আমরা অনেকেই হয়তোবা একদম বেসিক প্রোগ্রামিং এর সাথে আমাদের পরিচয় আছে। আমরা যদি 5⁻³ ক্যালকুলেট করতে চাই, আমি ইনপুট হিসেবে 5 এবং 3 দিয়ে দিব, বা আপনি আপনার প্রোগ্রামে 5 এবং 3 দুইটা ভ্যারিয়েবল অ্যাসাইন করে নিতে পারেন। আমাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে 5⁻³ কিভাবে করতে পারি, এনি আইডিয়া? পাও ফাংশন দিয়ে। পাও ফাংশন দিয়ে। সো একটা আমরা অ্যান্সার পেলাম, সেটা হচ্ছে আমরা পাও ফাংশন বলতে বুঝায় অ্যাকচুয়ালি পাওয়ার ফাংশন আর কি, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে পাও। সো পাওয়ার ফাংশন দিয়ে কাজটা করা যায়। আরেকটা অ্যান্সার হচ্ছে ফর লুপ দিয়ে আমি করতে পারি। সো বেসিক্যালি আমি লুপিং করতে পারি আর কি। এখানে 5 কে 3 বার মাল্টিপ্লাই করে দেব, 5 কে 3 বার আমি গুণ করে দিব। বেসিক্যালি 3 তো আমার এখানে ফিক্সড, যদি 3 না হয়ে এটা 3 লাখ হইতো, আমি যদি ইউজার এন্ড থেকে ইনপুট নিতাম তখন আবার এটা কাজ করতো না। সো ওকে, মানে আলটিমেটলি আপনার সলিউশনটা লুপিং এক্স্যাক্টলি সেম জিনিস, মানে আপনি 3 বার গুণ দিতেন, লুপিং জাস্ট ওটাকে n বার গুণ দিবে যদি পাওয়ার n থাকে। আচ্ছা, তো আমাকে কি করতে হবে, আমি একটা ছোট্ট রিকোয়ারমেন্ট আপনাদেরকে বলি যে ইনপুট হিসেবে ধরা যাক আমাদেরকে a এবং b ইনপুট হিসেবে দেওয়া হবে এবং আমাদেরকে ক্যালকুলেট করা লাগবে a⁻b। তো a এবং b সব সময় পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যাকে ইংলিশে বলে হচ্ছে ইন্টিজার। সো a এবং b অলওয়েজ পূর্ণ সংখ্যা হবে। তো a এবং b যদি পূর্ণ সংখ্যা হয়, a⁻b এটা কি পূর্ণ সংখ্যা হবে না অলওয়েজ? a আর b যদি ইন্টিজার হয়, জি হ্যাঁ অবশ্যই হবে। এটা মাস্ট, মানে কখনোই a⁻b যে রেজাল্টটা হবে ফাইনাল, এটা কখনোই ফ্লোটিং বা রিয়েল নাম্বার হবে না, এটা এটা আমরা 100% শিওর। সো a⁻b এটাও আমাদেরকে ইন্টিজারে রিটার্ন করা লাগবে। আচ্ছা, তো আমাদের হাতে দুইটা সলিউশন আছে, এই যে এই দুইটা সলিউশন আছে। তো আমাদের কোথাও এই পার্টটা ইমপ্লিমেন্ট করতে হবে। লেটস সে a⁻b আমাদের প্রোগ্রাম, আমাদের প্রজেক্টে বা লেটস সে আমি একটা প্রবলেম সলভ করতেছি সেখানে লাগবে, এবং আমার এক্সপেক্টেড আউটপুট হচ্ছে a⁻b অলওয়েজ একটা ইন্টিজার ভ্যালু হওয়া লাগবে। এই যে দুইটা অ্যাপ্রোচ কারেন্টলি আমি দেখতেছি, এখানে দুইটা অ্যাপ্রোচে কি আমার এই প্রবলেমটা সলভ করতে পারবে? ইনপুট হিসেবে a আর b আসবে, আউটপুট a⁻b, দ্যাটস ইট। এই দুইটা সলিউশন কি কাজ করবে? আর একটু সহজ করি, কোন সলিউশনটা কাজ করবে না এখানে এই দুইটার মধ্যে? আপনারা র্যান্ডমলি যদি একটা পিক করেন, আপনার কারেক্ট হওয়ার প্রবাবিলিটি 50%। সো র্যান্ডমলি একটা পিক করতে পারেন। লুপিংটা তো ভাই সব সময় লুপিং কাজ না করতে পারে। লুপিং কাজ না করতে পারে। আচ্ছা, অন্য কোন অ্যান্সার কারো? সো দুইজন ভোট দিলেন লুপিং এর জন্য। না, লুপিং কাজ করবে ভাই। আচ্ছা, লুপিং কাজ করবে। আচ্ছা, আরেকজন ভাই কি লুপিং কাজ করবে না বলছেন? জি জি। আচ্ছা, ওকে, সো আমরা অলরেডি দুই ধরনের অ্যান্সার পাইছি। সো একটা অ্যান্সার আমরা পাইলাম হচ্ছে পাওয়ারের জন্য, ওকে, দুইটা অ্যান্সার আমরা পাইলাম পাওয়ারের জন্য, আর একটা আমরা পাইলাম হচ্ছে ভোট লুপিং এর জন্য, যে কাজ করবে বা কাজ করবে না। ওকে, তো এখানে আমরা যদি পাওয়ার ফাংশন যেটা, এটার একটা মানে এ আর বি এর যে ইনপুট প্যারামিটারের টাইপ, এটা যদি আমরা একটু খেয়াল করতাম যে এটা ফ্র্যাকশন ভ্যালু একসেপ্ট করে। ফ্র্যাকশন ভ্যালু বলতে আমরা রিয়েল নাম্বার ওইখানে দিতে পারবো, লাইক 5⁻0.5 আমরা এটাও দিতে পারবো। সো এখানে একটা প্রশ্ন জাগে যে আমি যদি ফ্র্যাকশনাল কোনো ভ্যালু এখানে প্যারামিটার হিসেবে পাস করতে পারি, তার মানে এটা রেজাল্টও ফ্র্যাকশনাল হইতে পারে, রাইট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হতে সো পারে। ফ্র্যাকশনাল রেজাল্ট যদি আসে, প্রবলেম হচ্ছে যে a⁻b যে আউটপুটটা এটা অলওয়েজ প্রিসাইজ থাকবে না।
কেন প্রিসাইজ থাকবে না? আমরা অলওয়েজ আমরা কারেক্ট রেজাল্ট আমরা পাবো না। কিভাবে? লেটস সে আমি পাওয়ার ফাংশনকে পাঠিয়ে দিলাম হচ্ছে পাওয়ার তুমি 5⁻², এটা ক্যালকুলেট করে নিয়ে আসো। আমাদের এক্সপেকটেশন হচ্ছে 25 আউটপুট দিবে, রাইট? এটা আমাদের এক্সপেকটেশন, আমরা আশা করতেছি যে 25 আসা উচিত। এবং বেশ কিছু সময় আমরা হয়তো বা 90% বা 95% টাইম আমরা ঠিকঠাক গেস করতে পারবো যে ওকে, যা দেয়ার যা আসার তাই আসতেছে, এতে কোনো ক্ষতি নাই। বাট আমরা যদি এটাকে একটু এক্সপ্যান্ড করি বা এটাকে যদি আমরা আর একটু হচ্ছে গভীরে গিয়ে চিন্তা ভাবনা করি বা একটু প্রিন্ট করে দেখার চেষ্টা করি, এটা অ্যাকচুয়ালি একটা বিশাল বড় রিয়েল নাম্বার, যে হয়তোবা দেখতে এরকম 25.00000, বেশ কিছু দূর যাওয়ার পর একটা 1। তো সবাই মেবি জানি যে ফ্লোটিং ভ্যালু বা রিয়েল নাম্বার যেটা, সেটা কিন্তু এক্সাক্ট ফর্মে থাকে না আমরা যখন কোনো ভ্যারিয়েবলে সেভ করি। সো 25 পয়েন্ট, লেটস সে 10টা শূন্য বা 20টা শূন্য, তারপর একটা 1, এই ভ্যালু আর 25 এরা দুইজন কি সেম? না, দুইটা ভ্যালু কিন্তু না, সেম না। না, রাইট? জি না। এবং আরেকটা ডেঞ্জারাস ঘটনা ঘটতে পারে যে এটা তো 25 এর খুবই ক্লোজ একটা ভ্যালু, রাইট? মানে আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি ম্যাথমেটিক্যালি যে 25 প্লাস ডেল্টা, ডেল্টা একটা ছোট্ট ভ্যালু, ধরা যাক ইভেন এটাকে এপসাইলন বলা যায়, এটা আরো বেটার, বেসিক্যালি এপসাইলন বলা, যে খুবই খুবই ছোট্ট একটা মান, হয়তোবা 10⁻⁻20, এই লেভেলের ছোট্ট একটা ভ্যালু। প্রবলেমটা হয় প্লাসের ক্ষেত্রে খুব একটা ঝামেলা আমরা দেখি না, কারণ 25.0000001 কে যদি রাউন্ড করে ফেলি আমরা বা ফ্লোর করে ফেলি, এটা ইজিলি 25 হয়ে যায়, রাইট? এটাতে ক্ষতি নাই। বাট হোয়াট ইফ এটা 25 মাইনাস এপসাইলন হয়, তখন কি হবে? তখন কিন্তু এই ভ্যালুটা এরকম দেখাবে, রাইট? 24.99999999 অনেক দূর পর্যন্ত নয় নয় যাবে। টেকনিক্যালি এই দুইটা ভ্যালুই কিন্তু 25 এর অনেক ক্লোজ একটা ভ্যালু, রাইট? সো আমরা যখন পাওয়ার ফাংশন ইউজ করি, তখন এই দুই ধরনের যে কোনো এক ধরনের আউটপুট আমাদের কাছে আসতে পারে। সো যদি কখনো 24.9999 আসে, এটাকে আবার ফ্লোর করে ফেলি, আলটিমেটলি আমি কত পাবো? 24। 24 তো 5⁻², কিন্তু 24 না, রাইট? এটা কিন্তু 5⁻² মানে হচ্ছে 25। সো পাওয়ার ফাংশন যখন আমি ব্যবহার করব, এই ধরনের ইস্যুকে বলা হয় প্রিসিশন ইস্যু। মানে আমি যখন এই ধরনের রিয়েল নাম্বার নিয়ে কাজ করব, আমার এই ধরনের প্রিসিশন ইস্যু হওয়ার চান্স অনেক বেশি। সো আমার হাতে কন্ট্রোলটা নাই। ওকে, আমাকে খুব বেশি অ্যালার্ট থাকা লাগবে এই ইস্যুটাকে ফিক্স করার জন্য, যদি আমি হচ্ছে সবসময় এই পাওয়ার ফাংশন ইউজ করে হচ্ছে কাজটা করতে চাই। সো পাওয়ার ফাংশন অলওয়েজ আমাদের এইসব কেসে ইগনোর করা লাগবে। ওকে, সো পাওয়ার ফাংশন বাদ, এই সলিউশন কাজ করবে না। সাবমিট, আপনার হয়তোবা কয়েকটা টেস্ট কেস মিলবে, কিন্তু তারপর দেখবেন যে সাবমিট করার পর রং অ্যান্সার আসতেছে, আপনি আপনার চুল ছিঁড়তে থাকবেন যে কি হইলো, আমি সামহাউ এটা অ্যাকসেপ্টেড ক্যান পাই না। লুপিং কাজ করবে, কারণ লুপিং এর ক্ষেত্রে আমরা জাস্ট একটা ভ্যালু এ, এটাকে বি সংখ্যক বার লুপ চালায় চালায় জাস্ট গুণ করতে থাকবো, এটা পারফেক্টলি কাজ করবে। তো আপনি খুশি মনে এটা সাবমিট করলেন, এই কোডটা লিখে যে ওকে, পাওয়ার ফাংশন তো কাজ করবে না, এটা আমি খুব ভালো মতো বের করে হচ্ছে সাবমিট, মানে এটাকে আমি আলাদা করছি। সো এখন আমি লুপিং রিলেটেড যে কোডটা আছে, ফর লুপ দিয়ে আমি একটা কোড লিখলাম, বা ওয়াইল লুপ দিয়ে একটা কোড লিখলাম, সেটা হচ্ছে a⁻b ক্যালকুলেট করে আমাকে দিবে, সেটা আমি রিটার্ন করে দিলাম। আমি খুশি মনে সাবমিট করলাম। সাবমিট করার পর আমার ভার্ডিক্ট আসলো হচ্ছে টাইম লিমিট এক্সিটেড, মানে আমার কোড অনেক বেশি সময় নিতেছে। ঠিক তখন আমি প্রবলেম স্টেটমেন্টটা আবার একটু পড়লাম যে ওকে, এখানে কি বলছে আসলে, একটু ভালো মতো দেখি। আমার প্রবলেম স্টেটমেন্টে আমাকে বের করতে বলছে যে a⁻b আমাকে ক্যালকুলেট করা লাগবে, কিন্তু a⁻b অনেক বড় একটা ভ্যালু হইতে পারে, যেখানে এর ভ্যালু হইতে পারে ধরা যাক 0 থেকে 100-র মধ্যে, এবং বি এর ভ্যালু হইতে পারে 10⁻10, মানে 10⁻7 মানে হচ্ছে 1 কোটি, যেখানে 10⁻10 মানে হচ্ছে 1000 কোটি, মানে বি এর মানে এত বড় হইতে পারে। তো আপনি যে কোডটা লুপ রিলেটেড যে কোডটা আপনি লিখছেন, সেটা 100% কারেক্ট, থিওরিটিক্যালি কোনো প্রবলেম নাই, বাট প্র্যাকটিক্যালি সে অনেক বেশি সময় নিতেছে, সময় নিয়ে আমাদের প্রবলেম। তো
আপনাকে আপনার এখানে যে প্রবলেমটা, যে জিনিসটা প্রিন্ট করতে বলছে, কারণ এত বড় সংখ্যা আপনি প্রিন্ট করতে পারবেন না। ও শুধু চায় এই এ টু দি পাওয়ার বি এর লাস্ট দুইটা ডিজিট, এটাই আপনাকে প্রিন্ট করা লাগবে। ধরেন কথার কথা 5⁴ কত হবে কেউ বলতে পারবেন? আমার এক্স্যাক্টলি হয়তো ক্যালকুলেটর বের করে গুণ দেওয়া লাগবে। 5⁴ 625, রাইট। ওকে, সো আমাকে যেটা করতে হবে, 5 and 4 যদি ইনপুটে থাকে, আমাকে শুধুমাত্র এই 25 আমাকে প্রিন্ট করা লাগবে। প্রবলেমটা খুব সহজ করে দিছে আর কি। তো তখন আমি ভাবতেছি, আচ্ছা আমার লুপ তো আসলে কাজ করবে না, কারণ 10⁻10 পর্যন্ত যদি আমি একটা লুপ রান করি, আসলে এত বড় লুপ রান হইতে রাফলি 100 সেকেন্ডের মতো সময় লাগবে, কিন্তু আমাকে সময় দেওয়া আছে মাত্র 1 সেকেন্ড। আমি 100 সেকেন্ড কিভাবে সেটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো না, অথবা সময় থাকলে আজকেই বলবো। তো এত বড় লুপ তো আমি আসলে রান করতে পারবো না, স্বাভাবিক। কিন্তু আমার আউটপুট খুবই প্রিসাইসলি বলে দিছে জাস্ট লাস্ট দুইটা ডিজিট। তো একটা এ আর একটা বি যদি এত বড় দেয়, সেখানেই আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে সলভ করতে প্রায় 100 সেকেন্ড লাগবে। একটু পরে আপনি খেয়াল করলেন যে এখানে টেস্ট কেসের সংখ্যা আসলে এরকম এ আর বি আপনাকে প্রায় 1,00,000 পরিমাণে এরকম এ আর বি দেওয়া হবে। মানে একটা জাস্ট এ বি দিবে না, আপনাকে এরকম জোড়া দিবে 1,00,000 সংখ্যক, মানে এটা 10⁵ তো। এবং সবগুলার এবং ওভারঅল 1,00,000 সংখ্যক টেস্ট কেস আপনাকে 1 সেকেন্ডের মধ্যে সলভ করা লাগবে। মানে আপনার কোডটা যেন উইদিন 1 সেকেন্ড আউটপুট জেনারেট করতে পারে সবগুলা টেস্ট কেসের জন্য। তো আপনি তখন মাথায় হাত দিয়ে বসলেন যে আমি কি করব এখন, তো আমি তো ট্র্যাডিশনাল ওয়েতে কিছু করতে পারতেছি না। তো এখান থেকেই আসলে প্রবলেম সলভার যারা, তাদের চিন্তাটা শুরু হয় যে ওকে, প্রবলেমটা যেহেতু অলরেডি মানে অনলাইন যা যা আছে এবং আমাকে কেউ সলভ করতে দিছে, দ্যাট মিনস এটা প্রবাবিলিটি অনেক হাই যে এটার একটা সলিউশন আছে। সো আমি হতাশ না হই, আমি একটু চিন্তা করি যে এটার কি সলিউশন থাকতে পারে। তো যারা ভালো প্যাটার্ন ম্যাচ করতে পারে তারা চিন্তা করবে, আচ্ছা আমাকে তো লাস্ট দুইটা ডিজিট প্রিন্ট করা লাগবে। সো লাস্ট দুইটা ডিজিট কি কি হইতে পারে? 00 থেকে শুরু করে হচ্ছে কি কি হইতে পারে, এটা 99 পর্যন্ত, রাইট? এর বাইরে তো আর কোনো কম্বিনেশন নাই, তাই না? হ্যাঁ, লাস্ট দুই ডিজিটের। সো এরকম 100টা অ্যান্সারের মধ্যে কোনো না কোনো একটা অ্যান্সার হবে শিওর, মানে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য। আমি যদি খুবই স্মার্টলি আমি লাস্ট দুইটা ডিজিট এভাবে বের করতে পারি, এই 100টা হচ্ছে সলিউশন সেটের মধ্যে 100টা জাস্ট মেম্বার আছে, তো এর মধ্যে থেকে একজনকে সাকসেসফুলি বের করতে পারলেই আমার কাজ শেষ। এভাবে হয়তো বা একদল চিন্তা করবে, অনেক দূর চিন্তা করার পর সে দেখবে যে না, এই পাথে সে কারেক্ট কোনো সলিউশন আসলে বের করতে পারতেছে না। র্যান্ডমলিও যদি কোনো কিছু পিক করে, তার কারেক্ট হওয়ার প্রবাবিলিটি অনেক অনেক কম। সো সে একবার ভাববে যে ওকে, এই রাস্তায় আসলে যে লাভ নাই। সে তখন আরেকবার ভাববে যে আচ্ছা, আমি এই যে a⁴ b ক্যালকুলেট করতেছি, আমাকে কি আসলেই লুপ চালায় কাজটা করার দরকার আদৌ আমার আছে কিনা। আচ্ছা, সো সে তখন এটা এইভাবে ভাববে যে এত বড় নাম্বারটা জেনারেট করার দরকার নাই, লাস্ট দুই ডিজিট বের করার মানে হচ্ছে আসলে এই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ দেই, তার ভাগশেষটাই হবে লাস্ট দুইটা সংখ্যা। কেউ কি বলতে পারবেন a⁴b কে কত দিয়ে ভাগ দিলে আমরা হচ্ছে তার শেষের দুইটা ডিজিট আমরা পাই? এনিওয়ান? আমি আমি একটা হিন্ট দেই। আমি যদি 10 দিয়ে ভাগ দেই, তাহলে ভাগশেষ হিসেবে আমি শেষের সংখ্যাটা পাবো, মানে শেষের ডিজিট যেটা সেটা পাবো। সো 100 দিয়ে ভাগ করতে হবে। রাইট, আমাকে আসলে a⁴b কে 100 দিয়ে যদি ভাগ করি, আমি ভাগফল হিসেবে ভাগশেষ হিসেবে আমি যা ভাগশেষ। পাবো সেটাই হচ্ছে আমার লাস্ট টু ডিজিটস। ওকে, সো আমি a⁴b কে যদি 100 দিয়ে ভাগ দেই, তখন ভাগশেষ হিসেবে আমি যে দুইটা ডিজিট পাবো তারাই হচ্ছে আমার ওই a⁴b এর লাস্ট টু ডিজিটস। ওকে, ভাগশেষ হিসেবে যা পাবো সো সেটাই আলটিমেটলি, দুই ডিজিটের বেশি কখনোই পাবো না। তো এটা যদি আমি সামহাও সলভ করতে পারি, তখন আমাকে আরেক দফা চিন্তা করতে হবে যে a⁴b আমি এফিশিয়েন্টলি কিভাবে ক্যালকুলেট করতে পারি। তার জন্য একটা স্পেসিফিক অ্যালগোরিদম আছে যেটা খুবই খুবই দ্রুত, মানে আগে যেখানে আমাদের 100 সেকেন্ড টাইম লাগতো, এখন রাফলি
জাস্ট কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে সে হচ্ছে আমাকে আউটপুট জেনারেট করে দিতে পারবে। এরকম ফাস্ট হচ্ছে একটা অ্যালগোরিদম আছে, সেগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। জাস্ট আমি একটা ফ্লেভার আপনাদেরকে দিলাম যে আপনার কাছে যখন একটা প্রবলেম আসে, মানে লেটস সে আমি ইন জেনারেল সব কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের কথাই বলি, যখন আমাদের সামনে একটা প্রবলেম আসে আমরা এটাকে কিভাবে আমাদের অ্যাপ্রোচটা কি হয় প্রবলেমটা সলভ করতে গেলে। সো সচরাচর আপনাদের যে ধরনের সলিউশন আসবে তার মধ্যে ওয়েল নোন সলিউশন হচ্ছে দুইটা। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ পাওয়ার ফাংশনটা ইউজ করে এবং খুব বেশি প্রবলেম অনেকে ফেস করে না, কারণ ওরকম কর্নার কেসগুলা হয়তো বা তারা এক্সপিরিয়েন্স করে নাই, বাট হয়তো প্রোডাকশন লেভেলে গেলে অবশ্যই করবে। আরেকটা সলিউশন আসে যেটা লুপ রিলেটেড সলিউশন, সেটাতে একটাই প্রবলেম, কারেক্টনেস নিয়ে কোনো প্রবলেম নেই, কারেক্টনেস নিয়ে কোনো কনফিউশনও নেই, এটা 100% কারেক্ট, কিন্তু প্রবলেম হচ্ছে এটা স্লো। পাওয়ার ফাংশনও স্লো, মানে টাইম কমপ্লেক্সিটি লুপের মতোই সেম জিনিস, কিন্তু লুপিং এর প্রবলেমটা হচ্ছে এটা অ্যাকুরেট বাট তুলনামূলকভাবে অনেক 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 বেশি স্লো। আমাদের যদি এ আর বি এর মান অনেক বড় হয় সেই ক্ষেত্রেও ভালো পারফর্ম করে না। তো তখনই আসলে প্রবলেম সলভার একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করে যে পাওয়ার ফাংশন আমার কাছে আছে, লুপ আমার কাছে আছে, এগুলো তো প্রোগ্রামিং টুল, আমি ইউজ করতে পারি, বাট আমি কি ডিফারেন্ট কোনো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে আমি যাইতে পারি কিনা, যেটা আমাকে আমার পুরো প্রবলেমটাকে আরো বেশি রিডিউস করে হচ্ছে ছোট কিছুতে নিয়ে আসবে, এটা আমি সামহাও করতে পারি কিনা। সে তখন ওইভাবে ভাববে। একজন প্রবলেম সলভার এবং একজন ট্র্যাডিশনাল প্রোগ্রামারের মধ্যে মেইন পার্থক্যটা হয় হচ্ছে এখানে। এবং আমাদের কোর্স বেসিক্যালি ফোকাস করবে, বা আমি আমাদের কথাই বলি, কোর্সের কথা ওইভাবে না বলি, আমরা বেসিক্যালি যেখানে ফোকাস করব সেটা হচ্ছে এই এই জায়গাটা, যে যেখানে ট্র্যাডিশনাল প্রোগ্রামাররা চিন্তা ভাবনা শেষ করবে আমরা যেন সেখান থেকে চিন্তা শুরু করতে পারি। আমরা সব প্রবলেম সলভ করতে পারবো না এই 2-3 মাসের মধ্যে, এটা সম্ভব না, বাট আমাদের যেন অ্যাটলিস্ট ওই হেড স্টার্টটা হয়, যে একটা প্রবলেম নিয়ে যখন সবাই চিন্তা ভাবনা শেষ করে দেয় আমরা যেন সেখান থেকে চিন্তা শুরু করতে পারি, আমাদের যেন ওই গাটসটা থাকে। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আচ্ছা, ওকে, সো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের বলা যেতে পারে এজেন্ডা। আমি একটা এক্সাম্পল দিয়ে এজেন্ডাটা বললাম, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি ওই অনেকে স্লাইড প্রেজেন্টেশন বা এরকম অনেক কিছু দেয়, বাট আমারও ভাল লাগে যদি ওরকম ভাবে খুব ইন্টারেক্টিভ ওয়েতে কাজটা করা যায়। সত্যি কথা বলতে আমি সারাদিন ওইভাবে টাইম ম্যানেজ করতে পারি না, আমি ফুল টাইম জব করি এবং আমার টিমমেটও কারেন্টলি এখানে দুইজন, আমার খুবই ব্রিলিয়ান্ট দুইজন টিমমেট আছে যারা এখানে কারেন্টলি এখন ক্লাস করতেছেন। সো তাদের সাথে আমার সারাদিন অফিসে টাইম কাটে। তো তারপর বাসায় এসে আসলে ওরকম টাইম ম্যানেজ করতে পারি না, আদারওয়াইজ আমি আপনাদের সামনে আরো ইন্টারেক্টিভ কিছু জিনিসপত্র নিয়ে আসতাম, আমার অনেক প্ল্যান ছিল, বাট সামহাও আমি কাজগুলো করতে পারি না, সো সেটার জন্য আগে থেকেই সরি। ওকে, সো আমাদের এজেন্ডা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে ভাই আমি আসলে এই জায়গাটা একটু কনফিউশন আছে, বা আমি কারেন্টলি এই কাজ করতেছি, আমাকে কি আমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আসতে চাই আমার আর কোন কোন দিকে ডিরেকশন দরকার, বা কি ধরনের প্রিপারেশন আমার নেওয়া দরকার, এই ধরনের কোনো প্রশ্ন আপনাদের যদি থাকে চাইলে এখন করতে পারেন। আমি জি কিছু ভাইয়া, আপনি কোয়েশ্চেন নিব। যেটা বলছেন এটা নিয়ে যদি একটু বলতাম। জি শিওর। ভাই কি কিছু বলতে চাচ্ছেন? আমি কি কিছু মিস করলাম? বলছি আপনি যেটা মানে বলছিলেন যে কম্পিটিটিভ প্রোগ্রামিং আসতে হলে আমাদের আর কোন কোন বিষয়গুলোতে ফোকাস করা উচিত। আচ্ছা, মানে আমি প্রশ্নটা এখনো ক্লিয়ার না, মানে আমি কি সেটা নিয়ে কথা বলবো আপনি চাচ্ছেন এখন, রাইট? জি জি আচ্ছা জি আচ্ছা, ওকে, আমি একটু এটা লিখে রাখি। আমি আচ্ছা না ফাইন, আমি এখনই অ্যান্সার দিই। আচ্ছা, তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আসতে হলে আসলে খুব বেশি কিছু নিয়ে শুরু করতে হয় না, যে আপনার জার্নি খুবই সিম্পল, মানে আপনি এনি টাইম জার্নি স্টার্ট করতে পারবেন, বাট মাথায় রাখা লাগবে যে এটা কি আমার জন্য আসলে ওর্দি কিনা এই জার্নিটা। সো নাম্বার ওয়ান, আপনাকে ফোকাস রাখা লাগবে যে আপনি কি প্রোগ্রামিং আসলে পছন্দ করেন কিনা। তো এরকম যদি হয় যে প্রোগ্রামিংটা আপনি জাস্ট পিয়ার প্রেসারে পড়ে করতেছেন, বা আপনি কম্পিউটার সায়েন্সে পড়তেছেন দেখে আপনাকে প্রোগ্রামিং করা লাগবে, সেই মেন্টালিটি থেকে আপনি চাচ্ছেন এই লাইনে ভালো করতে, সো যদি এরকম হয় তাহলে আপনার জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং একটা বিভীষিকা হইতে পারে, সত্যি কথা বলতে যেটা। বাট যদি এরকম হয় যে আমি প্রোগ্রামিং এ খুব ভালো করতে পারতেছি না এটা সত্য, কিন্তু প্রোগ্রামিং এর প্রতি আমার আগ্রহ, ভালোবাসা, আমার হচ্ছে প্যাশন সবকিছুই আছে, কিন্তু আমি
ভালো করতে পারতেছি না। সো এটার পিছনে অনেকগুলা কারণ থাকে, হয়তো বা প্রপার গাইডেন্সের অভাব, বা প্রোগ্রামিংটাকে যেই ভাবে দেখা লাগে বা যেই দৃষ্টিতে দেখা লাগে বা যেভাবে অ্যাপ্রোচটা আমাদের নেওয়া লাগে সেইভাবে হয়তো বা আপনি নিতে পারেন নাই, বা গাইডলাইন ঠিক মতো পান নাই। সো সেটা অ্যাকচুয়ালি সলভেবল। সো ওরকম অবস্থা থাকলেও আপনি সিপির জন্য ওয়েল সুটেড, প্রবলেম নাই। আপনি আমরাও শুরুতে ওই অবস্থায় ছিলাম, প্রোগ্রামিং পারতামই না লিটারেলি, বাট প্রবলেম সলভিং ভালো লাগতো। সো সেখান থেকে আস্তে আস্তে কিন্তু এখন প্রোগ্রামিংও ভালো লাগে। তো সেটা প্রবলেম নেই। আপনি ওরকম মানে মেন্টালিটি যদি আপনার থাকে যে আপনি শিখতে চান কিন্তু এখনো হয়তো বা খুব বেশি ভালো অবস্থায় নাই, সিপি আপনার জন্য খুবই ভালো একটা মানে স্টার্টিং গ্রাউন্ড হইতে পারে, যে আপনি এখান থেকে শুরু করে হচ্ছে খুব ভালো অবস্থায় যাইতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার অলিম্পিয়াড টাইপের কম্পিটিশন খুব ভালো লাগে, কিন্তু প্রোগ্রামিং এর সাথে আপনার খুব বেশি দিনের পরিচয় নাই। তো এরকম হইলেও কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আপনি খুব ভালো করতে পারবেন, এবং মানে আপনার পরিশ্রম করার হচ্ছে আগ্রহটা আসবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকের আগ্রহ, এটা একটু মানে বাই প্রোডাক্ট অ্যাকচুয়ালি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর, যে অনেকের ইচ্ছা থাকে আমি বেশ বড় কোনো জায়গায় কাজ করে আমি লাখ লাখ মানুষের কাছে, লাখ লাখ মানুষ হচ্ছে এটা প্রতিদিন ব্যবহার করে এরকম কোনো টুল আমি বানাবো, বা এরকম টুলে আমি কন্ট্রিবিউট করব। লেটস সে এটা ফ্যাং টাইপের কোনো কোম্পানি হইতে পারে, বা অন্য কোনো কোম্পানি হইতে পারে, বা অন্য আপনি নিজে কোনো একটা স্টার্ট আপ দিতে চান যেটা হয়তোবা সেই প্রোডাক্ট অনেক মানুষ ইউজ করবে, লার্জ স্কেলে মানুষ ইউজ করবে। অথবা আপনি আর 5-10 বছর পর আপনার নিজেকে অনেক উপরের লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চান। লেটস সে সফটওয়্যার আর্কিটেক্ট বা লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আপনি নিজেকে দেখতে চান। এরকম অনেকের অনেক ধরনের গোল থাকে। সো এরকম যদি হয়, এবং তাহলে আপনাকে আসলে এই সময়েই কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং শুরু করা উচিত। আপনাকে রিয়েল লাইফে গিয়ে কোথাও আসলে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম স্পেসিফিক একেবারে আমরা কন্টেস্টে যেভাবে প্রবলেম সলভ করি সেটা করতে হবে না, ম্যাক্সিমাম কেসে এটা করা লাগবে না। আপনি খুবই লাকি হইলে হয়তো এই টাইপের প্রবলেম আপনি পাবেন, বাট আপনার ওই যে চিন্তা করার যে মানে অ্যাবিলিটিটা, বা আপনি যে প্যাটার্নে চিন্তা করতে পারেন, ওইটা আপনাকে সব জায়গায় ব্যবহার করবে, মানে হচ্ছে সরি সব জায়গায় আপনাকে হেল্প করবে। লেটস সে আপনি এই যে প্রবলেমটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম, সবাই যে এখানে হচ্ছে এই দুইটা অ্যান্সারেই তাদের ব্রেন আটকায় গেল, আপনি সেখান থেকে চিন্তা ভাবনা শুরু করতে পারবেন। এটাই কিন্তু অনেক কমপ্লিকেটেড প্রবলেম গুলাতে এই ধরনের চিন্তা ভাবনাই আপনাকে সবার থেকে স্ট্যান্ড আউট করায় দিবে, যে ওকে এই ব্যক্তি আমাদের এরকম একটা সলিউশন দিয়েছে যেটা কেউ দিতে পারে নাই। সো তখন আপনার ইমপ্রুভমেন্ট গুলো হচ্ছে সবার চোখে পড়বে। সো এই ধরনের গোল যদি আপনাদের থাকে, সিপি আপনার জন্য ভালো। আর সিপি তাদের জন্য ভালো না যাদের প্রোগ্রামিং ভালো লাগে না, একদম সহজ অ্যান্সার। বাদ বাকি সবার জন্য মানে সবাইকে আমি সিপিতে হচ্ছে স্বাগত জানাই, জাস্ট তাদেরকে ছাড়া যাদের প্রোগ্রামিং আসলে মানে প্রেসারে পড়ে প্রোগ্রামিং করতেছেন, মানে তাদেরকে আমি মানা করি এই কারণে, কারণ তাদেরও আসলে অনেক কষ্ট হবে, কষ্টটা আমারও হবে, দুইজনেরই হবে। যে আমি যদি কাউকে দেখি সে খুব বেশি সাফার করতেছে, সে আনন্দ পাচ্ছে না আর কি কোনো কিছু করেছো, তখন আমারও খারাপ লাগবে। তো এই আর কি, হোপফুলি ভাই অ্যান্সার পাইছেন। ওকে, সো জি ফাহিম ভাই, জি বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আসলে 2-3টা প্রশ্ন ছিল। হুম মূলত আমি হচ্ছিলাম ডিপ্লোমা হোল্ডার। হুম যেহেতু অ্যাজ এ ডিপ্লোমা হোল্ডার আসলে ইন্টারের যে সিলেবাসটা, ম্যাথের যে সিলেবাসটা আমাদের ডিপ্লোমাতে সেভাবে করানো হয় না, হুম যার কারণে ম্যাথে আমার অনেক ল্যাকিংস আছে। হুম আর তারপরের কথা, সিপি করার মূল কারণটা হচ্ছে আমি আমার ব্রেনটাকে শার্প করতে চাই। ওকে আহ, খুব আগ্রহ আছে আমার এর প্রতি। আর পরের কথা, আমি সি শার্প ল্যাঙ্গুয়েজটা জানি, সি প্লাস প্লাসটা জানি না। ওকে আমি সি শার্প দিয়ে 40-50টা প্রোগ্রাম সলভ করছি কোড ফোর্সেসে। ওকে এখন কি আমাকে তার কারণে কি সি প্লাস প্লাস দিয়ে কন্টিনিউ করবো না সি শার্পটা দিয়ে কন্টিনিউ করবো? আচ্ছা, তো ফার্স্টে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কথাবার্তাটা শেষ করি। সেটা হচ্ছে আপনি সি শার্প, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে আগে কাজ করে থাকেন না কেন, আপনি যদি সেটা ভালো মতো বুঝে থাকেন, প্রবলেম সলভ করার জন্য, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যেই ধরনের প্রবলেম সলভ করতে হয় তার জন্য যতটুকু সি প্লাস প্লাস দরকার, শেখা দরকার, সেটা আপনি প্রবাবলি এক রাতের মধ্যে সেটা কমপ্লিট করতে পারবেন। তার তার মধ্যে আপনি সি শার্প থেকে আসছেন, সো তার সাথে সি প্লাস প্লাস এর অনেক সিমিলারিটিস আপনি দেখতে পাবেন। তো আপনার জন্য খুব বেশি টাফ হবে না। প্রবাবলি আপনাকে একটা লাইব্রেরি জাস্ট একটু ঘেটে দেখা লাগবে, যেটাকে এসটিএল বলা হয়, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। প্রবাবলি আপনি নাম শুনছেন।
তো এসটিএল নিয়ে হচ্ছে আপনাকে একটু পড়াশোনা করতে হবে, এটার এতটা এক্সটেন্সিভ সাপোর্ট আসলে সি শার্পে নাই। তো এই একটা লাইব্রেরি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ সি প্লাস প্লাস কে অনেক উপরে নিয়ে গেছে। আর সি প্লাস প্লাস এর ধারে কাছেও কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি নাই আপনার রান টাইমের দিক থেকে, আমরা যদি এফিসিয়েন্সি দিক থেকে চিন্তা করি। তো আপনাকে অনেক দিক থেকে এটা হেল্প করবে। আপনি যদি সামহাও এখানে একটু ইনভেস্ট করতে পারেন টাইম, আপনার জন্য, আপনি যেহেতু সি শার্পে অলরেডি কাজ করছেন, আপনার জন্য একদিন বা ওর্স্ট কেসে 2 দিন আর কি, 2-3 দিনের বেশি দরকার হবে না। আপনাকে ওই দখলটা আনতে 1-2 দিন অ্যাকচুয়ালি এনাফ। তারপরে গ্র্যাজুয়ালি আপনি, আমি তো ক্লাসে, এই কোর্স হবে 24টা ক্লাস, আমি তো অবশ্যই অনেক কিছু শিখাবো। আমি আপনাদেরকে জাস্ট সমুদ্রে ছেড়ে দিব না যে ওকে সাঁতার শিখেন সবাই, এই কাজ আমি করব না। আমি স্টেপ বাই স্টেপ শিখাবো, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ম্যাটেরিয়াল দিব যে ওকে আজকে আপনার এই ম্যাটেরিয়ালটা কমপ্লিট করে আসেন। হঠাৎ করে আপনি দেখবেন যে আপনি অনেক কিছু পারেন। তো ওইটাও যদি হয় খুবই ভালো, কিন্তু আমি অবশ্যই এটা কাউকে সাজেস্ট করব না যে আপনারা যে যে ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করতেছেন বা প্রবলেম সলভ করতেছেন, আমি ওইটাতে আপনাদেরকে আটকায় থাকতে মানা করব। আমি সবাইকে সাজেস্ট করব যে কিছুটা কষ্ট হইলেও প্রথম প্রথম সি প্লাস প্লাসে মুভ করার ট্রাই করেন। আপনি যদি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালো পারেন, ওভার দ্য নাইট আরেকটা ল্যাঙ্গুয়েজে শিফট করা খুব বেশি কঠিন কিছু না। আর সি প্লাস প্লাসে আসতে গেলে সি প্লাস প্লাসের এ টু জেড যে আপনাকে শেখা লাগবে, এটা কখনোই মানে একসেপ্টেবল না। এটা অনেকে হচ্ছে যে কাউকে কনফিউজ করে দেয় যে তোমাকে ফুল সি প্লাস প্লাস শিখে এখানে আসতে হবে। নো, আপনি বেসিক ইনপুট আউটপুটটা যদি জানেন, বেসিক ডেটা টাইপ অপারেটর সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আপনি ফাংশন রিকারশন এইসব সম্পর্কে ধারণা থাকে, এইটুকুই এনাফ। লাইব্রেরি তো প্রতিদিন আসবে, আজকে যে লাইব্রেরি নাই কালকে দেখবেন সেটা ইনভেন্ট হয়েছে, তো আপনাকে তো সেটা তখন শেখা লাগবে, রাইট? এটা ইউনিভার্সাল একটা ট্রুথ। সো ওইটুকু এক্সপার্টিস যদি আপনার থাকে, আই থিংক এটা এনাফ, আপনাকে এর বাইরে কিছু করা লাগবে না। এন্ড আমি সাজেস্ট করবো আপনাকে একটু সি প্লাস প্লাসে টাইম ইনভেস্ট করতে। আর যেহেতু ডিপ্লোমা হোল্ডারের কথা বললেন, তো আপনি ব্রেন শার্প করার জন্য হচ্ছে প্রবলেম সলভিং করতে চাচ্ছেন, আপনার ম্যাথ রিলেটেড কিছু দুর্বলতা ছিল আপনি বলছেন। সো যেহেতু ইন্টারমিডিয়েটের যে ম্যাথ সিলেবাসটা ওইটা আপনাদের প্রপারলি কভার করা হয়নি, তো ভাইয়া একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এসএসসি পর্যন্ত, লেটস সে ক্লাস, আমরা যদি 1 থেকে ক্লাস 10 পর্যন্ত চিন্তা করি, তো ওইটুকু সময় আমরা যে ধরনের ম্যাথ শিখছি, তো সেখানে আপনার দখল কিরকম? মানে এরকম হওয়া লাগবে না যে আপনি যে কোনো ম্যাথ বই খুলে যে কোনো প্রবলেম আপনাকে ধরায় দিয়ে বলা হবে যে 5 মিনিটের মধ্যে সলভ করে দেন, ব্যাপারটা এরকম না। আপনি বুঝেন কিনা কোন একটা সমস্যা যদি দেয়া হয়, আপনি এক্সপ্লেন করতে পারবেন কিনা যে এটা আসলে এই জিনিস, লসাগু বলতে এই জিনিসটা বোঝায়, গসাগু বলতে এক্স্যাক্টলি এই জিনিসটা মিন করে, আপনি ফিল করতে পারেন ব্যাপারটা কি এরকম কিনা, আমাকে একটু বলবেন। এরকম আসলে কোনো বিষয় না। এসএসসি লেভেল পর্যন্ত ম্যাথে আমার মোটামুটি ভালোই দখল ছিল আর কি, অসুবিধা হবে না এই পর্যন্ত। আচ্ছা, তাহলে হোপফুলি কোনো সমস্যা নাই। আর একটা জিনিস, আমাদের এই কোর্সের প্রি রিকুইজিট হিসেবে আলাদা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের আগে থেকে ভালো জানা লাগবে এরকম কোনো প্রি রিকুইজিট নাই। আপনি যদি একদম জাস্ট পরিচিত থাকেন কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে, ধরেন আপনি জানেন সি সি এর ব্যাপারে শুনছেন হয়তো বা কখনো, বা সি প্লাস প্লাস নিয়ে কখনো শুনছেন, এইটুকুই মোর দেন এনাফ। মানে এই যে অলরেডি একজন কোয়েশ্চেন করছেন যে কমপ্লিটলি নিউবি, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তো এটার জন্য কি ডিফারেন্ট কোনো স্টেপ নেওয়া লাগবে কিনা, বা অন্য কোথাও কোনো আগে থেকে কিছু পড়াশোনা করে আসা লাগবে কিনা? না, এরকম কোনো কিছু দরকার নাই, এরকম কোনো কিছু দরকার নাই, এটাই মোর দেন এনাফ। আমি এক্সপেক্ট করতেছি এখানে 90% যারা ক্লাস করবেন তাদের আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একেবারে ন্যূনতম ধারণা জাস্ট আছে, একদম। হয়তোবা জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনছেন, এটুকু হইলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, ওকে। সো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আসলে বিউপিতে বিবিএ তে পড়তেছি। সো ওকে, মানে ইঞ্জিনিয়ারিং চেঞ্জ করছি, আর্কিটেকচারে ছিলাম, বিবিএ তে আসছি। আচ্ছা আচ্ছা। তো মেইনলি হচ্ছে আমি যদি কখনো চাই যে আমি একজন মানে সফটওয়্যার ডেভেলপার হব, অথবা আমি কোনোদিন মানে ওই যে কি বলে মানে ধরেন গেম ডেভেলপিং বা যে কোনো ডেভেলপমেন্ট সাইডে চাই যে জাভা স্ক্রিপ্ট অথবা পাইথনে যদি শিফট হইতে চাই, যে আমি আমার বিবিএ লাইনে থাকবো না, শিফট হব, তো একদম শুরু হিসাবে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা কতটুক ভালো হবে, আর বা যদি হয়ও তারপরে মানে এই লাইন থেকে কিভাবে আগাবো? আচ্ছা, ওকে। ব্যাপারটা হচ্ছে যে
মানে এই ধরনের প্রশ্ন আসলে সবচেয়ে বেশি আসে, এবং অনেকে এই ধরনের ইস্যু ফেস করেন রিয়েল লাইফে। তো সবচেয়ে আগে আপনাকে একটু আশ্বস্ত করি, বাস্তবতা বুঝায় যে আপনি অবশ্যই পারবেন। আপনি বিবিএ লাইনের হন বা আপনি যে কোনো লাইনেরই হন না কেন, আপনার যদি লেটস সে আমি হায়ার করতে বসছি, আমার লোক দরকার, আপনি যদি কাজ জানেন, আপনি যদি আমার যে কাজটা করা লাগবে, আমার কোন একটা টুল বানাইতে হবে, আপনি যদি সেই টুলটা আমাকে বানায় দিতে পারেন এবং আমার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে, আপনি সেই টাইম ফ্রেমের মধ্যে আমাকে আমার টুলটা বানায় দিতে পারলেন, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এটা আমার কাছে খুব একটা ম্যাটার করবে না তখন, রাইট? শর্ত কিন্তু একটা, যে আমি যে কাজটা, আমার যে কাজটা দরকার, আপনি সেই কাজটা আমাকে করে দিতে পারছেন ডিউ টাইমের মধ্যে। তখন কি আপনি কোত্থেকে আসছেন, ইভেন আপনি আদৌ কোনো মানুষ কিনা, কোনো রোবট, আমার কাছে সেটা ম্যাটার করে না, আমার কাজ হইলেই হয়েছে, রাইট? জি সো আপনার যদি সেই ক্যালিবার থাকে তাহলে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না। ওকে, কিন্তু এখানে ছোটখাটো কিছু গ্যাপ থাকে। গ্যাপগুলো হচ্ছে এরকম, আপনি যখন কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দিবেন বা কাজ করতে যাবেন, শুধুমাত্র প্রোগ্রামিং অলওয়েজ এনাফ না, আপনাকে তার পাশাপাশি আরো কিছু ব্যাপার সম্পর্কে একটু ধারণা থাকা লাগে। আমি একটু এগুলা পয়েন্ট আউট করে দিই এখানে। ধরা যাক আপনাকে অপারেটিং সিস্টেম নিয়ে একটু পড়ালেখা করা লাগবে। হ্যাঁ, আপনাকে অপারেটিং সিস্টেম নিয়ে বেসিক ধারণাগুলো অবশ্যই নিয়ে রাখা লাগবে। তারপর হচ্ছে আপনাকে ডেটাবেস নিয়ে হচ্ছে পড়াশোনা করতে হবে। বেসিক প্রোগ্রামিং এ অবশ্যই এই দুইটা জিনিসের কোনোটাই নাই, তো আপনাকে এই দুইটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। সাথে টুকটাক নেটওয়ার্কিং নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে, টুকটাক বেসিক, মানে আপনি নেটওয়ার্কিং এর কোনো 101 কোর্স চাইলে করতে পারেন, এই ধরনের আর কি। তো এই তিনটা জিনিস আসলে, এবং আরেকটা জিনিস একটু অ্যাড করা দরকার, এটা একদমই লাস্ট, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং এন্ড ওপি লেখা উচিত এখানে, ওপি নিয়েও আপনাকে পড়াশোনা করতে হবে টুকটাক। আরেকটা হচ্ছে একদম লাস্ট, যেটা যদি আপনি আসলেই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনি অনেক ভালো পজিশনে নিজেকে দেখতে চান একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পরে, সো সেটার জন্য আপনাকে সিস্টেম ডিজাইন সম্পর্কে পড়ালেখা করতে হবে। কিন্তু এটা সাজেশন হচ্ছে আপনি প্রফেশনাল ইঞ্জিনিয়ার হওয়ার 2 বছর পর আপনি এটা নিয়ে পড়াশোনা শুরু করেন, এটা হচ্ছে সাজেশন আর কি। ওকে, 2 বছর বা 1 বছর পর আপনি যখন নিজেকে একটু স্ট্রং পজিশনে দেখবেন, তারপর থেকে আপনি এটা শুরু করবেন আর কি। তো শুধুমাত্র প্রোগ্রামিং এনাফ না, আপনাকে এই কনসেপ্টগুলো সম্পর্কে ধারণা স্ট্রং রাখা লাগবে যখন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কোথাও ইন্টারভিউ দিবেন বা আপনি কাজ করতে বসবেন। আপনি ইন্টারভিউ ফেজ পার করলেন, আপনাকে তো কাজ করা লাগবে, সো কাজের ক্ষেত্রে এগুলো হেল্প করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখন আপনি তো বিবিএ তে পড়তেছেন, এই সময় আপনার জন্য সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে প্রবলেম সলভিং এই থাকা। কারণ প্রবলেম সলভিং এ যখন আপনি থাকবেন, আপনার চিন্তা শক্তি বাড়বে, আপনি, আপনার ব্রেন শার্প হবে অনেক, এবং আপনি অনেক কমপ্লিকেটেড জিনিস সহজে কিভাবে হজম করা যায় সেই অভ্যাসটা আপনার মধ্যে তৈরি হবে। তো যেটা সবচেয়ে বেশি জরুরি এই ধরনের কনসেপ্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেয়ার জন্য। তো আমি সাজেস্ট করব আপনাকে একদম ভার্সিটির লাস্ট সেমিস্টারের আগ পর্যন্ত আপনি প্রবলেম সলভিং এর সাথেই থাকেন। আপনার তো অ্যাডিশনাল আর অন্য কোনো প্যারা নাই। বিবি এর হচ্ছে কোর্স ওয়ার্ক গুলো যদি আপনি ঠিক মতো কমপ্লিট করে তার পাশাপাশি টাইমে এটা করতে পারেন ভালো। বাদ বাকি আপনার প্ল্যান, বাট লাস্ট সেমিস্টারের আগ পর্যন্ত আপনার যেন ফুল ফোকাসটা শুধুমাত্র প্রবলেম সলভিং এ থাকে। এবং মাথায় রাখবেন, একটা প্রবলেম সলভ করতেছেন, ওইটার কোড আপনার করা লাগবে। আপনি খাতা কলমে প্রবলেম সলভ করে কাউকে বুঝাইলেন, আপনি প্রবলেমটা সলভ করতে পারছেন, লাভ হইলো না কিন্তু, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার নিজেকে ইমপ্রুভ করা। আপনি আরেকজনকে জাস্ট একটা প্রমাণ দিলেন আপনি একটা প্রবলেম সলভ করতে পারছেন, এটা এনাফ না। আপনি নিজে কোড করে, সুন্দর কোড করে সেটা অ্যাকসেপ্টেড ভার্ডিক্ট আপনাকে নিয়ে আসা লাগবে। তো প্রবলেম সলভ করবেন প্লাস কোডও করবেন ভার্সিটির লাস্ট সেমিস্টারের আগ পর্যন্ত। লাস্ট সেমিস্টারে এসে আপনি একটা ছোটখাটো কোনো একটা পেট প্রজেক্ট আপনি করতে পারেন, যে এতদিন আপনি বছরের পর বছর আপনি বেশ কিছু প্রবলেম সলভ করছেন, কোন একটা প্রবলেমকে নিয়ে এসে আপনি এটাকে একটা প্রজেক্টে কনভার্ট করার ট্রাই করেন। সেখানে আপনি অনেক কিছু সম্পর্কে ধারণা পাবেন, আপনি ডেটাবেস সম্পর্কে ধারণা পাবেন, হয়তো বা কোনো চ্যাট অ্যাপ্লিকেশন যদি আপনি কখনো বানান সেখানে নেটওয়ার্কিং সম্পর্কে আপনার ধারণা হবে, ওপি সম্পর্কে ধারণা হবে। একটা প্রজেক্টে কাজ করতে গেলে একেবারে বেসিক লেভেলের সিস্টেম ডিজাইন সম্পর্কে একটা ধারণা হয়। তো আপনি যখন একটা প্রজেক্ট আপনার হাতে থাকবে, এইবার যখন কোথাও কোনো রিক্রুটমেন্টের পোস্ট আসবে বা কেউ যখন ইঞ্জিনিয়ার খুঁজবে, আপনি আপনার সিভিটা তখন শোকেস করতে পারবেন যে ওকে, আমি এই ব্যাকগ্রাউন্ডের ছিলাম, বাট আমি এত বছর প্রবলেম সলভ করছি,
এতগুলা প্রবলেম আমি সলভ করছি, অথবা কোড ফোর্সেস বা এরকম কোনো একটা সাইটে আমার এতটুক হচ্ছে রেটিং কারেন্টলি, আপনি প্রোগ্রামিং নিয়ে যা যা করছেন আপনি সিভিতে সুন্দরভাবে হচ্ছে কম্প্যাক্ট ওয়েতে আপনি রিপ্রেজেন্ট করলেন। এখন আমি যদি দেখি যে একজন ফ্রেশারের কাছ থেকে আমার যা যা এক্সপেকটেশন সেটা আপনার থেকে ম্যাচ করতেছে, এবং আপনি এই কম্পিউটার সায়েন্সের এই কোর কনসেপ্ট গুলো সম্পর্কে আপনার ভালো ধারণা আছে, আপনি সেটাও সামহাউ প্রুফ দেখাইলেন সিভিতে, আপনাকে ইন্টারভিউতে না ডাকার কোনো কারণ নেই, কারণ আপনি আমার কাজটা তখন করতে পারবেন, রাইট? তো আমি সাজেস্ট করব যে যারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন তাদের জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং আরো বেশি প্রয়োজন। কারণ আপনার ব্রেন যদি ওইভাবে কম্পিউটার সায়েন্সে যখন পড়তে আসে যে কেউ, তখন বেশ কিছু ধরনের প্রবলেম সলভিং টাইপের কোর্স তাদের অ্যাকচুয়ালি নেওয়া লাগে। সাবকনশিয়াস মাইন্ডে তারা ওই ধরনের প্রবলেম সলভিং করে ফেলে, আলটিমেটলি সেটা সে বুঝে না, হয়তো বা পাশ করে বের হওয়ার পর সে টের পায়, কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ডে এই প্র্যাকটিসটা কম। তো তাদের জন্য আসলে সিপি ছাড়া আপাতত অন্য কোনো রাস্তা আমি দেখি না অ্যাটলিস্ট। এবং আমি যদি বলি, আমি আইসিপিসি প্রোগ্রামিং কন্টেস্ট যেটা হয়, হ্যাঁ, সেখানে আমার টিমমেট ছিলেন একজন ট্রিপলির এক বড় ভাই, আমার ইমিডিয়েট সিনিয়র ব্যাচ ভাইয়া আমার সাথে একই টিমে গুগলে জয়েন করতেছেন। সো সেখানে কিন্তু চেকও করে নাই যে সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। সো জাস্ট তাকে প্রবলেম সলভিং স্কিলটা দেখা হয়েছে, কম্পিউটার সায়েন্সের এই ফান্ডামেন্টাল গুলোর তার স্কিল সেট যাচাই করা হয়েছে যে তার এগুলো সম্পর্কে নলেজ কিরকম, তারপর তো ইন্টারভিউ, এই আর কি। সো আমি আপনাকে ওইভাবেই সাজেস্ট করবো আর কি। ওকে ভাই, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা, মানে আমি কোড ফোর্সে যখন প্রবলেম সলভ করতে বসি, প্রবলেম হচ্ছে যে আমি কোশ্চেন বুঝি না, মানে সেম কোশ্চেনই ইউটিউবে সার্চ দিয়ে যখন দেখতেছি, তো তারা যখন প্রথমে বলতেছে যে আমার কাছে এইটা চাইছে, তো তখন কোশ্চেন পড়লে বুঝতেছি যে আচ্ছা এইটা চাইছে, তখন আমি সলভ করতে পারতেছি কোড করে। কিন্তু আমি মানে প্রথমে বসেই যে কোশ্চেনটা দেখে পড়তেছি, আমি একদমই বুঝতেছি না যে আসলে কি চাইছে, কি দেওয়া আছে, এই জিনিসটা বুঝি না। ব্যাপারটা হচ্ছে কি, মেশিন লার্নিং সম্পর্কে কখনো শুনছেন ভাই আপনি তাকে? মেশিন লার্নিং বা শুনছি, কম্পিউটার কিভাবে শিখে, ঘাটাঘাটি করিনি, শুনছি আর কি জাস্ট। আচ্ছা আচ্ছা। সো ব্যাপারটা যেটা হয় যে একটা একটা মিম ছিল কয়েকদিন আগে, একটা মিম বের হয়েছিল, আমি দেখছিলাম ফেসবুকে। এটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ, মানে মিম বলা ঠিক না, শিক্ষণীয় একটা ভিডিও আমি বলবো, ছোট্ট একটা ভিডিও, প্রায় 20 সেকেন্ডের একটা ক্লিপ। তো সেখানে এটা দেখায় যে ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞেস করে স্কুলে যে 5+2 ইকুয়ালস টু হোয়াট, 5 আর 2 যোগ দিলে কত হয়, এটা জিজ্ঞেস করা হয়। সো বাচ্চা তখন অ্যান্সার দেয় হচ্ছে 10, প্রথমে অ্যান্সার দেয়। তো যে প্রশ্ন করছে সে বলে না, এটা এটা ভুল উত্তর, 10 অ্যান্সার না। তখন বাচ্চা অ্যান্সার দেয় এবং বলে যে 10 তো ভুল উত্তর, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা থেকে ছোট। তো তখন বাচ্চা অ্যান্সার দেয় হচ্ছে 3। তখন সে বলে না, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটার থেকে বড়। তখন বাচ্চা অ্যান্সার দেয় 5। তখন বলে যে হ্যাঁ এটাই কারেক্ট অ্যান্সার। সো বাচ্চা তখন খুশি হয়, খুশি হইতেছে চলে যায়। তো এক্স্যাক্টলি মানে মেশিন লার্নিং এর ফান্ডামেন্টাল হচ্ছে এটা, যে ও অনেকগুলা মানে এটাকে ইপোক বলা হয় আর কি, অনেক ট্রাই করতে থাকে, ট্রাই করতে থাকে, একটা সময় সে হচ্ছে পারফেকশনের কাছাকাছি পর্যন্ত যায়। এটাকে আমরা একটা খুবই ওয়েল ট্রেইনড মডেল বলি অনেক সময়। তো আমাদের ব্রেন অনেকটা কাছাকাছি অ্যাপ্রোচে শিখে। হ্যাঁ, আপনি এরকম মানে এটা আমরা অনেক সময় এক্সপেক্ট করি যে 5+2=7 হবে, এবং আমরা এটা একবারেই শিখবো। রিয়েল লাইফের প্রবলেমগুলো আরো কমপ্লিকেটেড হয়। 5+2 তো একদম সিম্পল একটা প্রবলেম। আপনি একটা প্রবলেম নিয়ে বসবেন, আপনি দেখবেন যে এটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, বা সবাই পারতেছে আপনি পারতেছেন না, আপনি ট্রাই করতেছেন অনেক কিছু বাট হইতেছে না। তো তখন আপনাকে ভুল কিছু শর্ট দেয়া লাগবে, আপনি ভুল কিছু শর্ট দিবেন। এবং দেখেন ওই টিচারটা যখন বলতেছিল যে 10 ভুল উত্তর, সে কিন্তু তখন তাকে কারেক্ট দিকে একটা ডিরেকশনও দিয়ে দিতেছিল যে 10 ভুল বাট কারেক্ট অ্যান্সারটা 10 থেকে ছোট। এই পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আপনি যখন ভুল করতেছেন, আপনি যদি কারেক্ট ডিরেকশনটা সেখান থেকে না নিতে পারেন, যে আপনার ভুলটা আসলে কই হয়েছে, আপনি কোনো দিনও শিখতে পারবেন না। অনেকে বলে যে তুমি ট্রাই করতে থাকো, একসময় শিখবা। ব্যাপারটা হচ্ছে ট্রাই তো করাই লাগবে, কিন্তু এটাও খেয়াল রাখা লাগবে যে আমি যখন একবার ট্রাই করছি, ভুল হয়েছে, সে ভুলটা কই হয়েছে, এটা আমাকে মাথায় রাখা লাগবে। সো আপনি যখন কোড ফোর্সেস এর কোন একটা প্রবলেম নিয়ে বসেন,
আপনি দেখেন যে আপনি পারতেছেন না, ট্রাই করতেছেন অনেক, হইতেছে না, তো তখন অনেক সময় আমরা যে চিন্তা ভাবনাটা করি না যে আমি আসলে পারতেছি না কেন, প্রবলেমটা কই। ওকে, আমি যখন একটা সলিউশন দেখতেছি, দেখার সাথে সাথে পারতেছি, দেখার সাথে সাথে কেন পারলাম, দেখার আগে কেন পারলাম না, এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করবেন। যদি আপনি এই উত্তরটা সামহাও বের করতে পারেন, তখন দেখবেন আপনি আসলে শিখতেছেন। তার আগ পর্যন্ত আপনি এক্স্যাক্টলি গ্রাউন্ড জিরোতে থাকবেন। আপনি 5 বছরও যদি এভাবে প্র্যাকটিস করেন, আপনি কোনো রকম ইমপ্রুভমেন্ট আপনি দেখবেন না। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। কোড ফোর্সেস এর সাথে কার কার পরিচয় আছে এখানে? কোড ফোর্সেস কন্টেস্ট করছি এরকম কে কে আছে? ওকে, একজন। আমার পরিচয় আমি করছি কন্টেস্ট। ওকে, 2 জন 3 জন, মোটামুটি 3-4 জনের মতো আছে। হোপফুলি আরো আরো অনেক আসবে, হয়তো 10-12 জনের মতো আসতে পারে। বেশিরভাগ অনেক সময় অনেক দিন ধরে হয়তো প্রবলেম সলভ করতেছেন কোড ফোর্সেসে, বাট প্রবলেমটা আইডেন্টিফাই করে যদি আপনি কাজ করতে পারেন, একটা কন্টেস্টে পার্টিসিপেট করার পর সে কন্টেস্টটা যখন শেষ হইলো, তারপর আপনি যদি ঠিকঠাক মতো আপসলভ করতে পারেন, যেটাকে বলে কন্টেস্ট শেষে প্রবলেমগুলো দেখে বুঝে দেন ইমপ্লিমেন্ট করে হচ্ছে ক্লিয়ার করা, আপসলভিং বলে আর কি। তো আপনি যা পারেন, আপনার লেভেল যা, তার থেকে দ্বিগুণ ডিফিকাল্টির প্রবলেম পর্যন্ত আপনাকে ট্রাই করা লাগবে। আপসলভিং এর রুল হচ্ছে এটা। আপনি যদি এইভাবে 3-4টা কন্টেস্টের জন্য ট্রাই করেন, আপনি বহুত কিছু শিখবেন, এবং হয়তোবা 5-6টা কন্টেস্ট দেওয়ার পরে আপনি ইমপ্রুভমেন্ট চোখে দেখতে পাবেন। বাট আমরা অলওয়েজ ওই সহজ রাস্তাটাই যাই, কন্টেস্ট আচ্ছা আসে। ভাইয়া, হচ্ছে আমরা তো এখন বিগিনার লেভেলের, জেনারেলি এ আর বি প্রবলেম গুলা ইজি থাকে, কিন্তু ওই যে ডি, তারপরে মানে লাস্টের উপরে 3টা অনেক কঠিন থাকে। তো আপসলভিং এর ক্ষেত্রে আমরা কি করব? আমাদের ওই 4-5টা প্রবলেম সলভ করতে হবে ব্যাপারটা হচ্ছে যে কন্টেস্টের পরে? মানে এটা এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আর কি, যে ধরা যাক আপনি কারেন্টলি এ আর বি সলভ করতে পারতেছেন, কন্টেস্ট টাইমে আপনি সলভ করতে পারেন, আপনি সামহাউ সি বা ডি তে আপনি হাত দিতে পারেন না, বা হয়তোবা কন্টেস্ট শেষে যদি সি অনেক লম্বা সময় ধরে আপনি ট্রাই করেন, সি পর্যন্ত আপনি পারেন, কথার কথা আর কি। আমি এই আমার অ্যাজাম্পশন যদি এরকম হয়, তাহলে অবশ্যই কন্টেস্ট শেষে আপনাকে প্রবলেম ডি পর্যন্ত আপনাকে প্রপারলি আপসলভ করা লাগবে। আপনি দরকার হয় 1 সপ্তাহ সময় নেন, সময় নিয়ে আপনি সিডি ভাবেন, কোড করার ট্রাই করেন, কোথাও যদি আটকান আপনি এটা অবশ্যই ফাইন্ড আউট করার ট্রাই করেন আপনি এক্স্যাক্টলি কোথায় আটকাইতেছেন। লেটস সে আমি একটা প্রবলেম আসলো, প্রবলেমটা সলভ করতে গিয়ে দেখলাম কোনোভাবেই এটার মডেলই করতে পারতেছি না, প্রবলেমটা আমি সলভ করব কি? তখন আমি হিন্ট দেখবো বা সামহাও কোনো ডিসকাশন ফোরামে যাব, যে ওকে দেখি তারা প্রবলেমটা নিয়ে কি ডিসকাস করতেছে। হয়তোবা তখন আমি দেখলাম যে এই প্রবলেমটা সলভ করতে ডিএফএস লাগে, তখন আমি চিন্তা করবো ওকে ডিএফএস আবার কি জিনিস, আমি তো এটার নাম জীবনেও শুনি নাই। তো তখন আমি গুগলে সার্চ করবো যে হোয়াট ইজ ডিএফএস। তো গুগল আমাকে তখন বলবে যে ডিএফএস মানে হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। এটা বলার পর তখন আমি বলবো ওকে বুঝলাম ডেপথ ফার্স্ট সার্চ, বাট কি এটা, এটা কোথায় আলাপ আলোচনা হয়, আমি তো জীবনে এরকম নাম শুনিনি। তখন আমি জানতে পারবো একটা জিনিস, যে ওকে এটা হচ্ছে গ্রাফ থিওরির একটা পার্ট। তখন আমার মাথায় আসবে আচ্ছা, গ্রাফ থিওরি বলতে ম্যাথমেটিক্স একটা ব্রাঞ্চ আছে যেটা সম্পর্কে আমি আগে জানতামই না। তখন আমি গ্রাফ থিওরি নিয়ে পড়াশোনা করব, তারপর আমি গ্রাফ রিপ্রেজেন্টেশন গুলা আমার এক পলকে দেখা হয়ে যাবে, তখন আমি ডিএফএস নিয়ে পড়াশোনা করব। দেন আমি এই প্রবলেমটাতে আবার আসবো, যে প্রবলেমটা আমি সলভ করার ট্রাই করছিলাম, তখন দেখা যাবে যে ওকে এই প্রবলেমটা এখন কিছুটা মেক সেন্স করতেছে, যেটা আগে করতো না। এইভাবে অ্যাকচুয়ালি আপসলভ করা লাগে। অনেকে যে কাজটা করে ওই টিউটোরিয়ালটা পড়ে, কোডটা দেখে, ভাবে এটা আপসলভিং শেষ। এটা আরো বেশি হার্মফুল, আপনি বুঝবেনই না আপনার প্রবলেম কই ছিল। আপনাকে একটা মানে ফেক একটা এটারে কি বলে, ফেক একটা আনন্দ আপনাকে দিবে আর কি। বাট এটা এটা খুবই খুবই রিস্কি। তো এটা এটা অ্যাপ্রোচ হওয়া উচিত। যদি কারেক্ট অ্যাপ্রোচ আপনি এভাবে মেনটেন করতে পারেন 3-4টা-5টা কন্টেস্টের মতো, আপনি ইমপ্রুভমেন্ট অবশ্যই দেখতে পাবেন। কিন্তু আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করা লাগবে প্রবলেমটা কই। যদি সেটা ফাইন্ড আউট করে কাজ করতে পারেন, আপনি খুবই দ্রুত ইমপ্রুভমেন্ট পাবেন। সো একসাথে 2 জনের প্রশ্নের আনসার হইলো আর কি। আরেকটা ভাইয়া প্রশ্ন করছিলেন মেবি এর আগে। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। জি। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে আমি প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারি কিন্তু ওইটা আসলে কোডে রূপান্তর করতে পারি না। আচ্ছা আচ্ছা। তো এইটাকে কিভাবে ওভারকাম করা যাবে? আচ্ছা, কোডে কনভার্ট করার এখানে 2টা কথা আছে। কথা নাম্বার 1, আপনি কি ব্রুট ফোর্স সলিউশন লিখতে পারেন না, নাকি? না ভাইয়া, ব্রুট ফোর্স নরমাল অ্যাডহক গুলোও দেখা যায় অনেক ক্ষেত্রে স্ট্রাগল করতে হয়, প্রবলেম হয়। ওকে, সো আমি তাহলে মানে 1 নাম্বারই, তার মানে আমি আটকে গেলাম। সো
তখন আমাকে চিন্তা করতে হবে যে প্রবলেম স্টেটমেন্টটা বুঝায়, তার মানে আমার একটু সমস্যা ছিল। সো যদি এরকম হইতো যে আমি ব্রুট ফোর্স লিখতে পারি, প্রবলেম স্টেটমেন্ট বুঝে আমি ব্রুট ফোর্স লিখতে পারছি, দ্যাট মিনস আপনি প্রবলেম স্টেটমেন্ট 100% বুঝছেন। যদি প্রবলেম স্টেটমেন্ট বুঝেন, ব্রুট ফোর্স আপনি পারবেন 100% শিওর। যদি এরকম হয় আপনি প্রবলেম স্টেটমেন্ট বুঝছেন, আপনি আপনার মনে হইতেছে আপনি প্রবলেম স্টেটমেন্ট বুঝছেন, বাট ব্রুট ফোর্স লিখতে পারতেছেন না, দ্যাট মিনস আপনি প্রবলেম স্টেটমেন্ট বুঝেন নাই। তো এটার জন্য যে কাজটা করা লাগবে, সবার ফার্স্টে আপনার মেইন টার্গেট হওয়া লাগবে ব্রুট ফোর্স সলিউশন লিখা। টাইম কমপ্লেক্সিটি নিয়ে প্রথম চিন্তাই করবেন না একদম। আপনি যখন নিউবি, একেবারেই নিউবি, আপনি ট্রাই করবেন আপনার কোড যেন একটা কারেক্ট সলিউশন দেয়, রং অ্যান্সার যেন না দেয়। টাইম লিমিট এক্সিটেড দেখ, যেটা হচ্ছে অনেক বেশি সময় নিতেছে আপনার কোডটা রান হইতে, বাট রং অ্যান্সার যেন না আসে। এই অ্যাকুরেসিতে আপনি সবার ফার্স্টে পৌঁছাবেন। প্রবলেম স্টেটমেন্ট বারবার পড়া, বারবার পড়ে হচ্ছে স্যাম্পলের সাথে মিলায় দেখা যে ঠিকঠাক কাজ করতেছে কিনা। এটা বারবার রিপিটেড ওয়েতে করা ছাড়া অ্যাকচুয়ালি এটার অন্য কোনো সলিউশন নাই। আপনাকে সময় নিয়ে, ধৈর্য নিয়ে, হয়তোবা আপনি স্টাক হয়ে আছেন, ট্রাই করেন ডিফারেন্ট কোনো একটা কাজ করে আসার, তারপরে আপনি আবার প্রবলেম স্টেটমেন্টটা নিয়ে বসেন। বাট যখন আপনি দেখবেন যে ব্রুট ফোর্স আপনি মিলাইতে পারতেছেন, একদম ব্রুট ফোর্সটা, তার মানে আপনি প্রবলেম স্টেটমেন্ট বুঝছেন। অনেক সময় এরকম হয় আপনি পাজল টাইপের কোনো প্রবলেম হয়তো বা সলভ করতে চাইতেছেন, বিশাল বড় স্টেটমেন্ট, সলিউশন হচ্ছে এ আর বি ইনপুট নেওয়ার পরে, কথার কথা আর কি, জাস্ট এভাবে বলতেছি, এ আর বি কে এক্সঅর করলে এই রেজাল্ট চলে আসে, কথার কথা, জাস্ট এটা সলিউশন, এক লাইনের সলিউশন। তো অনেক সময় এরকম হয় না যে বিশাল স্টেটমেন্ট এরকম 1-2 লাইনের সলিউশন দেখার পর নিজেদেরকে স্টুপিড মনে হয়? এরকম কেউ কখনো ফেস করছি রিয়েল লাইফে? মাঝে মাঝে হয়েছে ভাই, 1-2 বার ফেস যে করছি। হ্যাঁ, এটাতে হতাশ হওয়ার কিছু নাই, কারণ ছোট কোড, তার মানে এর পিছনে চিন্তা ভাবনা ছিল অনেক, সে অনেক চিন্তা ভাবনা করে হচ্ছে সলিউশনটা বের করছে। তখন আমাদেরকে এটা প্রমাণের দিকে যাওয়া লাগবে যে আচ্ছা তার মাথায় সলিউশনটা কিভাবে আসলো। এটাতে হতাশ হওয়ার কিছু নাই। তখন আপনি হয়তো প্রবলেম স্টেটমেন্ট বুঝলেও এই ধরনের অপটিমাল সলিউশন আপনি বের করতে পারবেন না, বাট আপনি ব্রুট ফোর্স বের করতে পারবেন। সো ব্রুট ফোর্স মানে এটা হচ্ছে একটা অপটিমাল সলিউশনের কথা বলতেছি। সো এটা যদি বের না হয় ক্ষতি নেই, বাট একেবারে ব্রুট ফোর্স যেটা, ধরেন আপনাকে কেউ বললো যে আপনাকে একটা সংখ্যা দেয়া হইলো এল, আর একটা সংখ্যা দেয়া হইলো আর, তো এল থেকে আর পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আপনাকে প্রিন্ট করা লাগবে। ধরেন আপনাকে এল হিসেবে দেয়া হইলো 2 আর আর হিসেবে দেয়া হইলো 5। তো আপনি 2 থেকে 5 পর্যন্ত যোগফল প্রিন্ট করলেন, 2 3 4 5 যোগ দিলে আসে হচ্ছে 5 4 9 10 11 12 13 14। সো আপনি এখানে যোগফল পাচ্ছেন হচ্ছে 14। সো 2 আর 5 এর জন্য আউটপুট আসলো 14। তো ব্রুট ফোর্স কি হবে এটার? ব্রুট ফোর্স হবে আপনি একটা 2 থেকে 5 পর্যন্ত লুপ চালাবেন, বারবার যোগ দিতে থাকবেন। এটুক পর্যন্ত যদি করতে পারেন তার মানে আপনি প্রবলেম স্টেটমেন্ট বুঝছেন। এখন আপনি চিন্তা করবেন যে এটা কি অপটিমাল সলিউশন কিনা। এটা অবভিয়াসলি অপটিমাল সলিউশন না। দেখি তো এখানে কি বলতে পারেন কিনা, এল আর আর ধরেন অনেক বড় বড় সংখ্যা দুইটা, আমি এল থেকে আর পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে চাই। n into n plus 1 divided by 2 এরকম একটা সূত্র আছে। হ্যাঁ, সেটা দিয়ে তো আমি 1 থেকে আর পর্যন্ত বের করতে পারবো, বাট এল থেকে আর হইলে কি করা যায়? ধরা যাক আমরা যদি এইভাবে চিন্তা করি, আমাদেরকে যদি 6 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে বলে, আমি কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি? তখন একজন স্মার্ট প্রবলেম সলভার এইভাবে চিন্তা করবে যে আমি তো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে পারি, ফর্মুলা আমার জানা আছে। তো আমি এটা কেন করতেছি না? আমি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল বের করি, তারপরে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল বের করি, তারপর দুইটা বিয়োগ দিই, তাহলেই তো মাঝখানের এই পার্টটা চলে আসে। এবং এটার জন্য কোনো লুপও চালাইতে হয় না। n into n plus 1/2 রাইট, সেই আমাদের স্বাভাবিক সংখ্যার 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলের যে ফর্মুলা, সেটাকে 2 বার ব্যবহার করে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করে কিন্তু আপনি প্রবলেমটা অনেক এফিশিয়েন্টলি সলভ করতে পারলেন। সো এই চিন্তা ভাবনাটা শুরুতেই যদি না আসে ক্ষতি নাই, বাট শুরুতে অ্যাটলিস্ট আপনাকে সেই লুপ চালায় যোগফল বের করা পর্যন্ত আপনাকে আসতে হবে। যদি আসতে পারেন তার মানে আপনার 50% বা 60% কাজ শেষ। বাকি কাজটা আপনাকে তখন একটু ব্রেন খাটায় চিন্তা করা লাগবে যে ওকে কিভাবে এই পার্টটা আমি আসতে পারি। আপনাকে একটু আউট অফ দ্য বক্স, আপনাকে খাতা কলমে একটু ছবি এঁকে দেখা লাগবে যে ওকে আমার এক্সাক্ট কোন পার্টটা দরকার, এই পার্টটাকে আমি ডিফারেন্ট কোনো একটা অংশ থেকে নিয়ে আসতে পারি কিনা।
এইভাবে আপনার চিন্তা ভাবনাগুলোকে আগায় নিতে হবে। সো এটা হচ্ছে ওয়ে। ওকে, আচ্ছা। তো আমি কি আর কারো কোনো কোনো প্রশ্ন মিস করছি আলাপ আলোচনার মাঝখানে? কারণ আমি টপিক নিয়ে কথা বলতেছিলাম। সো কারো যদি কোনো প্রশ্নের অ্যান্সার না পেয়ে থাকেন একটু বললেন। আচ্ছা, সো মেবি পেন্ডিং কোশ্চেন নাই। ওকে, ঠিক আছে। তো আমি ফুল ফ্লোটা বলি। আমাদের প্রতিদিন আজকে প্রথম ক্লাসটাতে খুব বেশি কিছু হবে না, আমাদের ওরকম টার্গেটও নাই। আমাদের এনভায়রনমেন্টের সাথে সবাইকে পরিচয় করায় দেওয়া হচ্ছে মেইন টার্গেট। জি ভাই, আমি সজল ভাই প্রশ্ন উত্তর দিচ্ছি এখনই। আমরা আজকে ক্লাস শেষে আপনাদেরকে ডিসকর্ডের একটা লিংক দিব। আমাদের আমাদের ডিসকর্ড কমিউনিটি আছে একটা, সো সেখানে আপনারা জয়েন হবেন। মোটামুটি এখন পর্যন্ত কম্পিটিটিভ প্রোগ্রামিং, প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, এই কোর্সের যত স্টুডেন্ট মোটামুটি যারা ডিসকর্ড ইউজ করে আর কি, তারা সবাই আমাদের এই সার্ভারে আছে। তো বড় কমিউনিটি, চাইলে হেল্পও পাবেন এখানে অনেক। তো সেখানে আমি আপনাদেরকে আলাদাভাবে অ্যাড করে দিব, এবং ক্লাস শেষে একটা নির্দিষ্ট সময় আমি আপনাদেরকে জানাবো যে এখন ক্লাস রেকর্ডিংটা অ্যাভেলেবল, সো আপনারা তখন ক্লাস রেকর্ডিংটা নিতে পারবেন। ও আচ্ছা, ইম্পর্টেন্ট কথা, ক্লাস রেকর্ডিং সবাইকে দেয়া হবে, কিন্তু সবার কাছে আলাদাভাবে মেইল আকারে পাঠানো হবে না। ডিসকর্ডে আমি একটা বট ক্রিয়েট করে রাখছি, সেই বটের কাছে রিকোয়েস্ট করলে বটই আপনাদেরকে হচ্ছে ভিডিও রেকর্ডিং এর লিংক আপনার ইনবক্সে দিয়ে দিবে। সো এটার জন্য আপনাকে বটের কাছে বলতে হবে যে আমার এই রেকর্ডিংটা দরকার। আচ্ছা, সবার কাছে সাজেশন হচ্ছে রেকর্ডিং যাওয়ার পর পর ট্রাই করবেন 1 থেকে 2 দিনের মধ্যে রেকর্ডিংটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দেওয়ার। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা অন্য কারোর সাথে আপাতত শেয়ার না করাই ভালো, কারণ যেহেতু এটা একটা কমার্শিয়াল প্ল্যান, আপনারা একটা নির্দিষ্ট পেমেন্ট কমপ্লিট করে কোর্স করতেছেন, সো এটার কোয়ালিটিটা মেনটেন করার জন্য আমরা আসলে চাই যে এটা আমাদের কোর্সের বাইরে কোথাও না যাক। সো এটা ভরসা করি আপনাদেরকে সবাইকে ডাউনলোড করার অপশনটা দেয়া। সো আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, আপনি পরবর্তীতে ক্লাস শেষে যদি রিভিউ করতে চান আপনি করে নিতে পারেন। সো এটা খুবই, আমি জোরালো ভাবে একটা কথা বলতে চাই যে এটাকে কেউ মিস ইউজ করেন না। যে ক্লাসে অনেকে এরকম থাকে যে একেবারেই পার্টিসিপেট করেন না, জাস্ট ক্লাস রেকর্ডিং গুলো থেকে হচ্ছে শিখে নেওয়ার ট্রাই করেন। সত্যি কথা বলতে এটা সম্ভব হয় না। এটা আপনি হয়তো বা 1টা 2টা ক্লাস পর্যন্ত এভাবে কন্টিনিউ করতে পারবেন, তারপর আপনার পক্ষে আর এটা কন্টিনিউ করা সম্ভব হবে না। সো এই যে আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করে একটা অনসাইট ক্লাসের মতো বা অফলাইন ক্লাসের মতো আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার ট্রাই করতেছি, এটাতে যদি আপনি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করেন আপনি ওইভাবে শিখতে পারবেন না। সো সবার কাছে এটা হচ্ছে রিকোয়েস্ট। আচ্ছা, তো নেক্সটে হচ্ছে এগুলো ক্লাস শেষে আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে সবকিছু একে একে দিয়ে দিব। আমাদের একটা গিট রিপোজিটরি থাকবে, আপনি এখানে যদি বিগিনার ক্লাস শেষে আপনি এখানে হচ্ছে যান, এই লিংকে গেলে আপনি ব্যাচ 9 বলতে আপনি একটা ডিরেক্টরি এখানে পাবেন। সেইখানে প্রত্যেক ক্লাস পর পর ওই ক্লাসের যে ম্যাটেরিয়াল গুলো থাকবে, আমি যদি কোনো কোড লিখি, আমি এইখানে যে নোট তুলতেছি, হ্যাঁ আমি আরো কিছু নোট দেখাই, ধরেন আমার C++ মানে হচ্ছে এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোর্সের আরো কিছু ভিডিও, এই যে ভিডিও না সরি নোটস, সো এই যে বেশ কিছু নোট আছে, সো এগুলো পিডিএফ আকারে আপনাদের সাথে সেখানে শেয়ার করা হবে প্রতি ক্লাস শেষে। সো আপনারা সেই পিডিএফ গুলো এখানে দেখতে পাবেন। ধরেন আমি যদি এক্সাম্পল দিই, এই যে এটা হচ্ছে লাস্ট কোর্সের ক্লাস নোটস, সো এখানে যদি যান আপনি সেই নোটগুলো দেখতে পাবেন, এবং এটা পাবলিক, আপনারা নিজেরাও চাইলে এক্সপ্লোর করতে পারেন। আচ্ছা, তো এইভাবে প্রতি ক্লাস শেষে ম্যাটেরিয়াল গুলো হচ্ছে আমি গিটহাবে এখানে আপলোড করে দিব। ভিডিওগুলো এখানে থাকবে না, ভিডিওর ব্যাপারে তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এবং আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স, এটা আপনারা সবাই দেখতে পাবেন। ক্লাস হিস্ট্রি বলতে একটা সেকশন আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এখানে, যেখানে একটা গুগল শিট এখানে আছে। তো আপনারা একটু দেখেন আপনাদের নাম স্পেলিংটা ঠিক আছে কিনা। আমি কিছুটা রিফ্রেশ করার ট্রাই করছি এখানে, সো একটু দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানেই আপনারা প্রতি ক্লাস শেষে আপনাদের অ্যাটেন্ডেন্স দেখতে পাবেন। আজকের ক্লাস শেষে এই ক্লাস 1 এর যে কলামটা, এখানে 1 বা 0 আপনি আপনার নামের পাশে দেখতে পাবেন। সো এটা আমরা মেনটেন করি আলাদাভাবে। আচ্ছা, এবং এই কোর্সে আমরা বেশ কিছু প্রোগ্রামিং কন্টেস্টের আয়োজন করে থাকি, এবং হোপফুলি আপনাদের সাথে এটা উইক 2 থেকে আপনাদের সাথে এটা শেয়ার করা হবে, মানে নেক্সট উইক থেকে ইনশাল্লাহ।
তো সেখানে যেটা হবে, আপনি vjudge.net এটার সাথে একটু যদি পরিচয় থাকে আগে থেকে খুবই ভালো। এরকম বেশ কিছু প্রোগ্রামিং কন্টেস্ট প্রতি সপ্তাহে আপনাদের হচ্ছে নেওয়া হবে, প্রতি সপ্তাহে অথবা 2 সপ্তাহে একটা। প্রত্যেকটা কন্টেস্ট হচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ব্যাপী হবে। আপনি 1 থেকে 2 সপ্তাহ পরিমাণ সময় পাবেন ওই কন্টেস্টে পার্টিসিপেট করার এবং প্রবলেম সলভ করার। অ্যাকচুয়ালি কন্টেস্ট গুলা 5-6 ঘন্টা ব্যাপী নিলেই হয়, যে কয়টা প্রবলেম থাকবে। বাট আমরা এটাকে এভাবে চিন্তা করে রাখছি যে অনেক ওয়ার্কিং প্রফেশনাল এখানে আছেন যারা এই কোর্স করতেছেন, হয়তোবা অনেকে আরো বেশ কিছু লায়াবিলিটিস অনেকের আছে, লেটস সে স্টুডেন্ট হইতে পারে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারে বা অন্য যে কোনো সেক্টরে কাজ করতেছে, তাদের পক্ষে একটানা 5-6 ঘন্টা টাইম বের করা বা একদিন টাইম বের করা সবসময় সম্ভব হয় না। তো তাদের কথা চিন্তা করে আমরা এটাকে 1 সপ্তাহ ব্যাপী দিয়ে দিচ্ছি। বাট অ্যাকচুয়াল কন্টেস্টের ডিউরেশন হইতে পারতো 5 বা 6 ঘন্টা, যেই কয়টা প্রবলেম থাকে। বাট 1 সপ্তাহ দেওয়ার পিছনে রিজন হচ্ছে যেন আপনারা ডিসকাস করে শিখে তারপরে প্রবলেমগুলো সলভ করতে পারেন। এখানে ডিসকাশন অ্যালাউড, আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারেন এবং আমি এটাকে এনকারেজ করি যদি আপনাদের মধ্যে ডিসকাশনটা হয়, কারণ এভাবে নলেজ শেয়ারিং হবে, আপনারা শিখতে পারবেন। বাট অবভিয়াসলি কপি পেস্টিং না। তো ভিজাজের সাথে একটু পরিচয় যদি আপনাদের হয় খুবই ভালো। আমরা জাস্ট ফেসবুকে যেভাবে আপনি অ্যাকাউন্ট খুলেন তার থেকেও সহজ, vjudge.net যাবেন, একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন। এখনই কিছু করতে হবে না, কোনো কোড টোড প্রবলেম সলভ কিচ্ছু করা লাগবে না, জাস্ট এমনি ক্রিয়েট করে রাখবেন। এগুলো আমাদেরকে লং রানে হচ্ছে হেল্প করবে। তো এগুলাই হচ্ছে এই কোর্সের একদম ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন, ছোটখাটো ওকে মানে মিডিয়াম লেভেলের একটা ইন্ট্রোডাকশন হচ্ছে এটা। এবং একই ক্লাস লিঙ্কে আমরা প্রত্যেকটা ক্লাস একটা লিঙ্কেই হবে, এটা নিয়ে হোপফুলি নতুন কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। আর এই তো। আর আপনাদের যদি কোনো প্রবলেম নিয়ে হচ্ছে আপনারা আটকায় থাকেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, এটা নিয়ে অনেক দিন ধরে স্ট্রাগল করতেছি, আমি সাজেস্ট করব ডিসকর্ডের লিঙ্কটা যখন আজকে শেয়ার করা হবে সেখানেই আপনি আমাকে পার্সোনালি নক করতে পারেন, অথবা আরো ভালো হয় যদি আপনি আপনাদের স্পেসিফিক, এটাকে বলা হয় চ্যানেল, ওকে, ডিসকর্ডের প্রত্যেকটা একটা গ্রুপ বলে না, এটাকে বলা হয় চ্যানেল। সো আপনি আপনার স্পেসিফিক চ্যানেলে আপনি আমাকে মেনশন করে বা আপনার কোনো আদার কোনো টিমমেট কাউকে আপনি হচ্ছে নক করে জিজ্ঞেস করতে পারেন। বাট আমি প্রেফার করি যে আপনি আমাদের চ্যানেলেই এসে বলেন, সেখানে আপনার প্রশ্নটা আরো অনেকে দেখবে, অনেকের আরো অনেক কনফিউশনও ক্লিয়ার হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদেরকে আজকে আমি স্টাডি করার জন্য একটা বই দিব আজকে ক্লাস শেষে। সুবিন ভাইয়ের বইটা কে কে পড়ছেন? সুবিন ভাইয়ের হচ্ছে সি প্রোগ্রামিং এর বইটা কে কে পড়ছেন? জি ভাই, ওটা পুরোটা ফাইন, প্রথমটা পড়ছি ভাইয়া। আচ্ছা, ওকে ওকে, তিনটাই পড়ছি ভাই, প্রথম তিনটাই। ওয়াও, তাহলে তো অনেক কিছুই অলরেডি কভার করা আছে। সো আমি সুবিন ভাইয়ের বইটা একদম যারা একেবারেই বিগিনার তাদের কথা চিন্তা করে আমি কিছু চ্যাপ্টার আপনাদেরকে একটু পড়ে আসতে বলবো। চেষ্টা করবেন এটা উইদিন 1 উইক যদি কমপ্লিট করা যায় খুবই ভালো। বাট আসলে চিন্তা করলে এটা কয়েক ঘন্টার পড়াশোনা আর কি, হয়তো বা 4-5 ঘন্টার পড়াশোনা, বাট আমি তাও একটু লম্বা সময় আপনাদেরকে দিব। সো এটা আমি ক্লাস শেষে আলাদাভাবে ক্লাসরুমে সবকিছু দিয়ে দিব, যা যা বলছি সবকিছু আলাদা আলাদা ভাবে দিয়ে দিব। সো এখন আপনাদেরকে এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। তো সজল ভাই একটা প্রশ্ন ছিল যে সিপির জন্য কত টাইম দিতে হবে, এটা একেবারেই হচ্ছে কি বলে, এটা এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কথার কথা, আপনার একটা প্রবলেম বা আপনার একটা টপিক হয়তো বা শিখতে সময় কম লাগে, আপনি খুবই দ্রুত ক্যাচ করতে পারেন। একটা প্রবলেম আপনি আজকে টার্গেট করলেন, 5টা প্রবলেম আপনি সলভ করবেন এবং আপনি 1-1.5 ঘন্টার মধ্যেই সে 5টা প্রবলেমের সব টপিক শিখে প্রবলেম সলভ করে আপনি ঘুমায় গেলেন। কিন্তু আমি অনেক স্লো লার্নার, আমার একটা কিছু শিখতে অনেক সময় লাগে, আমি শিখতে পারি ভালো মতো কিন্তু আমার টাইম লাগে, এরকম কিন্তু অনেকেই আছেন। সো আমি ওই 1-1.5 ঘন্টা কাজটা করতে পারি না, আমার 5-6 ঘন্টা লাগে। সো আপনি যে এক্সাক্ট জিনিস 1.5 ঘন্টায় করতে পারতেছেন, আমার করতে সেটা 5 ঘন্টা লাগে। তো আপনার জন্য 1.5 ঘন্টা টাইম দিলেই এনাফ, আমার জন্য 5 ঘন্টা টাইম দিলেই হইতেছে আর কি। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে ভাই। আপনি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হন ট্রাই করেন, মানে ততক্ষণ আপনি কোড করতে থাকেন কম্পিটিটিভ প্রোগ্রামিং। এটা হচ্ছে সাজেস্টেড, ঘড়ি ধরেন না কেউ যে আমি আজকে 2 ঘন্টা করছি 3 ঘন্টা করছি। আমি নিজেও জানি না আমি হাইয়েস্ট
যখন যেদিন আমি সবচেয়ে বেশি প্রবলেম সলভ করছি বা পিসির সামনে ছিলাম, আমি আসলে কতক্ষণ করছি, বাট রাফলি সেটা 14-15 ঘন্টা হইতে পারে হাইয়েস্ট, বাট এর বেশি হবে না। এবং ওইটা খুবই এক্সট্রিম কেস, 5 ঘন্টা আমি হচ্ছে প্র্যাকটিস কন্টেস্টে ছিলাম, এটা আমি জানি যে সেখানে 5 ঘন্টা টাইম ছিল। তার আগে আমি আরো 3 ঘন্টা টিম প্র্যাকটিস করছি। কন্টেস্ট শেষে আমাদের 1 ঘন্টা ব্রেক দিয়ে আরেকটা হচ্ছে ওই কন্টেস্টের প্রবলেমগুলো নিয়ে আমাদের আর একটা ক্লাস হয়, সেটাও প্রায় 3 ঘন্টার মতো হয়। আমার ওই দিন মাথা খুবই গরম ছিল, বাসায় এসে আমি আরো কিছু প্রবলেম সলভ করছি। সো পরের 2 দিন আমি ঘুম থেকে আর উঠতে পারিনি, এত খারাপ অবস্থা ছিল। সো ওইটা এক্সট্রিম কেস। সো ডিপেন্ড করে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার হইতেছে আপনি করেন। তো ওকে, আচ্ছা একজন হাত তুলছিলেন, প্রবাবলি রাফিদুল ভাই, আমি ঠিক খেয়াল করি নাই। হ্যাঁ ভাই, ওই আমাদের একটা শেষের একটা লেসন দেখছিলাম, মানে আমাদের কোর্সের মানে অ্যাসাইনমেন্ট রিলেটেড কি একটা দেখছিলাম, হ্যাঁ। ওইটা কি হবে আমাদের আচ্ছা, পরীক্ষা নিবেন এটা? বেসিক্যালি এইখানে এটা যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোর্স, এখানে খাতা কলমে কোনো পরীক্ষা হবে না আসলে। এটা হচ্ছে একটা ফাইনাল প্রোগ্রামিং কন্টেস্ট হবে আর কি। হ্যাঁ, আপনাদের এর মাঝখানে তো প্রচুর প্রোগ্রামিং কন্টেস্ট হবে, 7-8টা প্রোগ্রামিং কন্টেস্ট হইতে পারে, উইকলি প্র্যাকটিস কন্টেস্ট যেটাকে বলা হয়। সো ফাইনাল টেকনিক্যাল অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে আপনি এই কোর্সে যা যা শিখছেন সব কিছুকে টাচ করে এরকম বেশ কিছু প্রবলেম নিয়ে একটা প্রোগ্রামিং কন্টেস্ট। এবং সেটা এত লম্বা কন্টেস্ট হবে না, সেটা হয়তো 3 ঘন্টা বা 4 ঘন্টা ব্যাপী একটা কন্টেস্ট হবে। মানে আপনাকে একদম ডেডিকেটেড টাইম বের করে আপনাকে এই কন্টেস্টেড বা এই যে এই অ্যাসাইনমেন্ট যেটা টেকনিক্যাল অ্যাসাইনমেন্ট যেটা বলতেছি সেটার জন্য আপনাকে টাইম বের করে রেডি হইতে হবে। সো এটা হবে একদম লাস্টে, হয়তো বা ইভেন এটা এরকমও হইতে পারে যে কোর্স শেষে আপনাদের কোর্স শেষ হইলো ধরেন, তার 1 সপ্তাহ পর আপনাদের সবার থেকে একটা সুইটেবল টাইম ফ্রেম আমি বের করে নিয়ে দেন ওই টাইমে আপনাদের এই কন্টেস্ট আমি সেট করে দিলাম। সো এটা হবে হচ্ছে ফাইনাল অ্যাসাইনমেন্ট, মানে এটা ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং কন্টেস্ট এই আর কি। কিন্তু আমার মানে সাজেশন হচ্ছে সবার প্রতি, এটাকে কেউ লাইটলি নিয়েন না এই কোর্সটাকে। আমি অ্যাটলিস্ট মানে আমি যদি আপনার দিক থেকে ইফোর্ট পাই, আপনি ইফোর্ট দিতেছেন এবং এটা ভিজিবল, আপনি এনি টাইম যেই রকম হেল্প দরকার আপনি যদি আমাকে পিং করেন, আমি আমার যে ক্ষুদ্র নলেজ আছে এটা দিয়ে যতটুকু হেল্প করা যায় আমি এটা দিয়ে আপনাকে হেল্প করব। কিন্তু আমি যদি দেখি যে আপনি আসলে ট্রাই করতেছেন, আপনি যথেষ্ট পরিমাণ ফাঁকি দিতেছেন, তখন কিন্তু আমার একটু মানে আমি ইতস্তত বোধ করবো আর কি হেল্প করতে গেলে, যে ওকে আমি তাকে হেল্প করতে চাচ্ছি কিন্তু সে নিজেকে হেল্প করতে চাচ্ছে না। পয়েন্টটা বুঝাইতে পারছি? সো আপনি যদি মানে এই প্র্যাকটিসের জন্য আপনার নিজের লাভ, সেখানে যদি আপনি হাঁটু পানি পর্যন্ত নামেন, আমি লিটারেলি সাঁতার কাটা শুরু করবো সেখানে। সো এটা একটু মাথায় রেখেন সবাই, ওকে? আপনাকে হার্ডওয়ার্ক করা লাগবে এখানে, মানে যথেষ্ট পরিমাণ হার্ডওয়ার্ক করা লাগবে। এটা মানে আমি ফ্যাক্ট বলতেছি, আপনাকে মিথ্যা আশা দিয়ে লাভ নাই। এখানে প্রচুর পরিশ্রম করতে হবে, আপনাকে অনেক রাত না ঘুমায় কাটাইতে হবে 3 মাস। এবং আপনি এই 3 মাস পর যখন বেরোবেন, অনলাইন কোর্সের উপর যেই অনেকের ধারণা যে কিছু শিখতে পারি না বা সামথিং, এই ধারণাটা আপনার পাল্টাবে যদি আপনি টাইম দেন। আর যদি টাইম না দেন, প্রবাবলি 10 ক্লাসের পরে আপনি দেখবেন আপনি নাই, আপনি হারাই গেছেন। তো আমি আগে থেকেই বলে রাখলাম আর কি, এটা আপনাকে এখন থেকেই সবকিছু গুছায় আলাদাভাবে টাইম বের করে আপনাকে এটার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। সো এটার কোনো রকম বিকল্প নেই। জি, শরণ ভাই বলেন। ভাইয়া আমি হচ্ছে ওই যে গিটহাবের যে অপশনটা দেখাইছেন আমি খেয়াল করিনি, একটু যদি মানে ভুলে গেছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটা ওরকম কিছু না, এটাকে জাস্ট হচ্ছে আমাদের ওই প্রত্যেক ক্লাসের যেই ক্লাস শেষে যে ম্যাটেরিয়াল গুলো থাকবে, ধরেন ভিডিওটা বাদে আপনার ক্লাস নোটস, এই যে দেখেন আমি এখানে লিখতেছি, তাই না? লেখাগুলো অনেক সময় দরকার হয় অনেকের, যে ক্লাস শেষে একটু রিভিউ করব ভাই কি কি লিখলেন। সো এটাকে পিডিএফ আকারে এক্সপোর্ট করে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কোড ব্লকস এর একটা কোড অলরেডি রেডি করে রাখছি, যদি কখনো কিছু লেখা লাগে এখানে কোডগুলো লিখে আপনাদের সাথে শেয়ার করা হবে। আরো যা যা আছে মানে ভিডিও বাদ বাকি যা যা আছে সবকিছু আমি প্রত্যেক ক্লাসের স্পেসিফিক একটা ফোল্ডারে আপলোড করব। ধরেন আপনাদের ব্যাচ হচ্ছে 9, যেটা এখন এখানে ক্রিয়েট করা হয় নাই, বাট আপনি যদি ব্যাচ 5-এ যান দেখবেন ক্লাস 1, 2, 3, 4। সো আমি যদি ক্লাস 4-এ যাই, ক্লাস 4-এর ম্যাটেরিয়ালস আমি পাবো 2টা জিনিস, একটা ছিল কোড, এই যে এই কোডটা ছিল, এবং আরেকটা হচ্ছে ওই ক্লাসের নোটস। সো আমি লিংক দিয়ে দিব, ক্লিক করলে ডিরেক্টলি আপনি আপনার
কোর্সের ফোল্ডারে আপনি দেখতে পাবেন, এটা পাবলিক ফোল্ডার, আপনাকে আলাদাভাবে কিছু করতেও হবে না, সো আপনি সেখান থেকে রিভিউ করতে পারবেন, এই আর কি। গিটহাবের লিংকটা তো আমাদের ইসে দিয়ে দিবেন হ্যাঁ ক্লাস হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা আলাদাভাবে আচ্ছা, দিয়ে দিব। ধন্যবাদ ভাই। ওকে, ওয়েলকাম। উইদিন 6 মান্থ ভালো কোডার হওয়া যায় যদি ঠিক মতো প্র্যাকটিস করি। হ্যাঁ, হওয়া যায়, অবশ্যই হওয়া যায়, কিন্তু ওই যে ঠিক মতো প্র্যাকটিস করি এটার মধ্যেই অনেক কিছু আছে। মানে এই ঠিক মতো প্র্যাকটিস করতে গেলেই দেখবেন যে অনেক কষ্ট। তো আপনি যদি কষ্ট করেন তাহলে আপনি অবশ্যই ফল পাবেন, এটা হচ্ছে বাস্তব কথা আর কি। তো 6 মাস অনেক ভালো টাইম। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি ভালো কোডার বলতে মানে আপনার আপনার কাছে ডেফিনেশনটা কি ভালো কোডারের? আমি যদি বলি ভালো কোডার বলতে আপনি এরকম একজনকে বুঝাইতেছেন যে একটা ভালো প্রবলেম সলভার, যার কাছে ইন্টারভিউ রিলেটেড কোনো প্রবলেম যখন আসে বা প্রোগ্রামিং কন্টেস্ট রিলেটেড ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম বেসড কোনো প্রবলেম আসে, সে খুবই আনন্দ নিয়ে প্রবলেমটা খুব অল্প সময়ে সলভ করতে পারে। ওকে, আপনি ক্যান্ডিডেট মাস্টারের কথা উল্লেখ করছেন, সিএম, এটা কোড ফোর্সেসে হচ্ছে একটা স্পেসিফিক রেটিং ক্রস করলে হচ্ছে তাদেরকে ক্যান্ডিডেট মাস্টার বলা হয়। কারেন্টলি এটা প্রবাবলি 1900, রাইট, 1900। তো হচ্ছে ক্যান্ডিডেট মাস্টার আমি নিজেও না, সত্যি কথা বলতে আমি কোড ফোর্সেস খুবই ভয় পাইতাম, আমার ভাল লাগতো না কোড ফোর্সেস করতে। আমি মেবি এখানে যারা কন্টেস্ট করছেন মোটামুটি তাদের সবার থেকে কম সংখ্যক কন্টেস্ট করছি কোড ফোর্সেসে, যারা মোটামুটি সিরিয়াস কন্টেস্ট করছেন 30-40টার মতো হাইয়েস্ট আমি কন্টেস্ট করছি কোড ফোর্সেসে। সো বাট কোড ফোর্সেস ক্যান্ডিডেট মাস্টার হওয়া সম্ভব, এবং উইদিন 6 মান্থ হওয়া সম্ভব যদি আপনার পুরা ধ্যান জ্ঞান সব হয় প্রোগ্রামিং আর কি। মানে জাস্ট ডেটা দেওয়ার জন্য আপনাকে বলি, ঘন্টার হিসাবটা এভাবে বলা ঠিক না, বাট জাস্ট আমি আমার কথা বলি, যদি আমি যদি 6 মাস প্রতিদিন রাফলি 5-6 ঘন্টা আমি একেবারে মানে ডেডিকেটেড টাইম দিতে পারি প্রোগ্রামিং এবং প্রবলেম সলভিং, আমি 3 ঘন্টা 4 ঘন্টা চিন্তা করবো বাকি 2 ঘন্টা আমি কোড করবো, এই টাইপের, তাহলে উইদিন 4-5 মান্থস আপনি ক্যান্ডিডেট মাস্টার লেভেলে পৌঁছে যাবেন। কিন্তু আপনাকে ওই লেভেলের পরিশ্রম করা লাগবে, এটা এটা হিউজ একটা ইনভেস্টমেন্ট। বাট আপনি এই ক্যান্ডিডেট মাস্টার হওয়ার পর আপনার আপনার প্রোফাইলে যখন থাকবে যে আপনি একজন ক্যান্ডিডেট মাস্টার, এরপরের জার্নি আপনার জন্য লিটারালি মানে মাখনের মতো মসৃণ হবে। মানে আপনি যেখানেই যাবেন ইভেন দেখবেন আপনাকে রিক্রুটাররা রিচ করতেছে বারবার, আপনাকে এই জায়গা থেকে রিচ করতেছে, আর ভার্সিটি থেকে রিচ করতেছে, বলবে যে আমাদের ট্রেনার দরকার, আপনি কি আসবেন কিনা, বা আমার এই কন্টেস্টে প্রবলেম সেট করে দেওয়া লাগবে, আপনি কি আসবেন কিনা, বা বিভিন্ন কোম্পানি থেকে আপনাকে ডাকবে। মানে এরপরের জার্নিটা স্মুথ, মানে আপনার ভালো লাগবে আর কি। সো এই ফোরটা যদি দিতে পারেন লাইফ চেঞ্জ হবে আর কি। সো বাট বুঝতেছেন মানে এই ফোরটা কোন লেভেলের দেওয়া লাগবে, বাট সম্ভব আসলে। ভাই হ্যাঁ জি হ্যাঁ ভাই, আপনি বলতেছেন না মানে এই যদি ভাই স্পেশালিস্ট মতো হয়, মানে মনে করেন রেটিং 1400 মতো এরকম হয়, তাহলে কি মানে এরকম ফ্যাসিলিটিস দেয়? তখন মানে না দেওয়ার কিছু নাই, ব্যাপারটা হচ্ছে যে যে যারা আপনাকে নিবে তারা কেউই তো আপনাকে দিয়ে প্রোগ্রামিং কন্টেস্ট করাবে না, রাইট? মানে ধরেন তাদের কাছে গিয়ে আপনি বসে কোড ফোর্সেস দিবেন না, রাইট? অবশ্যই এটা হয়তো আপনি কোন একটা সফটওয়্যার ফার্মে যাবেন, সেখানে আপনি সফটওয়্যার বানাবেন, অথবা আপনি তাদেরকে আরো লো লেভেলের আরো বেসিক কিছু কম্পিটিটিভ প্রোগ্রামিং এর টুলস আপনি তাদেরকে শেখাবেন, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শেখাবেন আরো বেসিক লেভেলে, কিন্তু তার জন্য আপনার একটা ভালো এক্সপার্টিস দরকার। তো আপনি যদি 1400-1500 লেভেলের ইভেন আপনি যদি এক্সপার্টও হন একজন, সেটাও গুড এনাফ। কিন্তু এই ধরনের ক্যান্ডিডেট মাস্টার যারা হয় তারা মানে অনেক দিক থেকে তারা এক্সেপশনাল হয়, তাদেরকে আর মানে প্রশ্ন করার কোনো জায়গা নাই তাদেরকে, এরকম একটা অবস্থায় তারা যায় যে আপনি তাদেরকে স্কিল সেট যাচাই করার মতো অবস্থা থাকে না। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের জন্য ফ্যাং টাইপের কোম্পানি, মানে ফ্যাং বলতে বোঝায় ফেসবুক, অ্যামাজন, অ্যাপেল, নেটফ্লিক্স, গুগল, এই টাইপের কোম্পানি যেগুলো আছে, সেই সব কোম্পানির জন্য তাদের প্রিপারেশন হচ্ছে হাইয়েস্ট 2 থেকে 3 মাস 4 মাস এরকম সময় তারা প্রিপারেশন নিলেই একদম গুড এনাফ। তারা তখন প্রবলেম সলভিং আসলে প্রিপারেশন নেয় না, তারা এর আশেপাশে যেসব জিনিস দরকার, ইন্টারভিউর এনভায়রনমেন্ট কিরকম হয়, কমিউনিকেশন নিয়ে তারা একটু স্টাডি করে, কিভাবে ইন্টারভিউ এর সাথে কথা বলবে, এই ধরনের নর্মস গুলো নিয়ে হচ্ছে তারা স্টাডি করে, অনেক বেশি মক ইন্টারভিউ দেয়, তাদের জন্য জার্নিটা ইজি। বাট এরকম অনেক অনেক নজির আছে যাদের কোড ফোর্সেস অ্যাকাউন্টই নেই, কিন্তু তারা গুগলে অনেক ভালো পোস্টে জব করতেছেন। ব্যাপারটা হচ্ছে যে যদি থাকে খুব ভালো,
না থাকলে ক্ষতি নেই, ডিফারেন্ট কোনো একটা ওয়েতে আপনি নিজেকে প্রুভ করবেন, এটা হচ্ছে ওয়ে। বাট যদি এটা থাকে মানে আপনার জন্য প্রমাণ করাটা সহজ যে আপনি ভালো প্রবলেম সলভার, মানে কেউ খুব বেশি ঘাটতে যাবে না আপনাকে আর, তখন স্বাভাবিক এটা জার্নি ইজি করে আর কি। জি ফাহিম ভাই, আবু ওবায়দার হাসান ফাহিম ভাই, মেবি কোনো কোশ্চেন আছে আপনার? ভাইয়া আইডি হিসেবে কোনটা ব্যবহার করব? আমি তো এতদিন ভিজুয়াল স্টুডিও ব্যবহার করে আসছি সি শার্পের জন্য, তো সি প্লাস প্লাস এর জন্য কি ভিজুয়াল কোড না কোড ব্লকস কোনটা আসলে বেটার হবে? সম্পূর্ণ আপনার উপর ভাই, আপনি কোড ব্লকস ইউজ করতে পারেন, চাইলে আপনি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারেন, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন আর কি। আমি সচরাচর কোড ব্লকসটা এখানে ক্যান ব্যবহার করি। আমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কখনোই কোড ব্লকস বা এই ধরনের আইডি ইউজ করি না। এটা ইউজ করার পিছনে রিজন হচ্ছে যে এটা লাইট ওয়েট, মানে থাকে না যে আপনি ভিজুয়াল স্টুডিও কোড বা মানে ভিজুয়াল স্টুডিও আপনি রান করতেছেন, বা আপনি লেটস ইন্টেলিজ আইডি রান করতেছেন, অনেক রিসোর্স হাংরি এরা, কিন্তু মানে বেশ র্যাম খরচ করতে থাকে, রাইট? কিন্তু সেই দিক থেকে চিন্তা করলে এই কোড ব্লকস খুবই লাইট ওয়েট, মানে আপনার পিসি টেরই পাবে না কোনো কিছু চলতেছে। সো তার কম্পাইল টাইমও ফাস্ট অন্যান্য আইডির তুলনায়। তো এই কারণে আসলে কোড ব্লকস ইউজ করা। বাট এখানে অনেক ধরনের ফাংশনালিটি আসলে ওইভাবে নাই, যেমন কোড ব্লকসের ডিবাগারটা খুব বেশি একটা রিচ না। আপনি যেহেতু ভিজুয়াল স্টুডিও ইউজ করে আসছেন এতদিন, আমি প্রেফার করব যে আরো এক্সটেন্সিভ সাপোর্টের জন্য আপনি ভিজুয়াল স্টুডিও কোড যদি ব্যবহার করেন আপনার জন্য মেবি ভালো হবে। বাট আমাদের সাথে যদি অ্যালাইনমেন্টে থাকতে চান, সম্পূর্ণ মানে আপনার উপর আর কি। এতে কোনো লাভ ক্ষতি নেই, আপনি কোড ব্লকস ইউজ করতে পারেন। বাট আমি কোড ব্লকস ইউজ করব এই কোর্স জুড়ে আর কি, যেহেতু এখনো কোড রিলেটেড কিছু আমরা শুরু করি নাই, তাই কোড ব্লকস নিয়ে আমি এখন পর্যন্ত কিছু বলি নাই আর কি আপনাদেরকে। বাট আমি শুরু হলে অবশ্যই বলবো। জি জি, থ্যাংক ইউ। আর একটা কোশ্চেন ছিল ভাইয়া, আসলে মাঝে মাঝে তো প্রবলেম সলভ করতাম, তো যখন একটা প্রবলেম সলভ হয়, তো তারপর যখন কোডটাকে রিভিউ করি আবার পুনরায়, তা কোডটা দেখে আমি আসলে স্যাটিসফাই হইতে পারি না। তো দেখা যায় যে এটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ব্রুট ফোর্স হয়ে গেছে বিষয়টা। পরে আমি যখন আবার ওভারকাম করতে চাই যে এটাকে ব্রুট ফোর্স ছাড়া লজিক্যালি কিভাবে করা যায়, সেই ক্ষেত্রে মাথা আসলে কাজ করে না। তাই কিভাবে ওভারকাম করা যায় এখান থেকে? অন্যের কোড দেখবেন তখন বেশি বেশি, যে সেই প্রবলেমটা অন্য আরেকজন কিভাবে সলভ করছে। অবশ্যই আপনার একসেপ্টেড হওয়ার পর, মানে আপনি তো তারপরেই কোডটা রিভিউ করতে যান, আপনি স্যাটিসফাইড হন না, তখন অন্যদের কোড দেখবেন। ধরেন আমি একটা ছোট্ট মানে আপনাদেরকে যদি শর্ট ট্যুর দিই কোড ফোর্সেস থেকে, যে আসলে ব্যাপারটা কিরকম হইতে পারে। তো আগে একটু লগ ইন করি, দেখাই। ধরেন আপনি কন্টেস্টে গেলেন, যাওয়ার পর ধরেন যে কোনো একটা কন্টেস্ট আমি ওপেন করলাম। ওপেন করার পর ধরেন এই প্রবলেম নাম্বার এ ধরেন আমি সলভ করছি, কথার কথা আর কি, ধরেন প্রবলেম এ সলভ করছি। করার পর আমার মনে হইলো যে না, আমার সলিউশনটা খুব একটা ভালো না। তো দেখি যে আমার ফ্রেন্ডদের কি অবস্থা। তখন আমি আমার ফ্রেন্ড, কারণ ফ্রেন্ডরাই সচরাচর আমার ধারের কাছে লেভেলের জিনিসপত্র সে লিখবে, সো ফার্স্ট আমি তাদের কোড দেখার ট্রাই করবো যারা বেটার আর কি। তো কথার কথা আমি আমার পরিচিত একজন আমার ডিপার্টমেন্টের জুনিয়র, আমি তার কোডটা ওপেন করলাম যে দেখি সে কিভাবে সলভ করছে। তখন তার কোড দেখে আমার মাথা ঘুরবে যে আচ্ছা, এই প্রবলেমটা তো খুব সিম্পলি জাস্ট যেই নাম্বারগুলো ইনপুট হবে সবগুলো নাম্বারকে আমার জাস্ট অর করলেই অ্যান্সার চলে আসতেছে, এটা করলেই তো হইতো, আমি কি করছি এতদিন। তো তখন মনে হবে যে আচ্ছা, তাহলে এই পার্টটা ইমপ্রুভমেন্ট হয়তো বা নেওয়া যায়। তখন আমি আরো কিছু কোড চাইলে দেখতে পারি, যে ওকে দেখি আরো কিছু কোড দেখি অন্যরা কিভাবে করছে। এখানেও কিন্তু সেম কাজ করছে, যে সবগুলো নাম্বার নিয়ে জাস্ট অর অপারেশন চালাই দিচ্ছে, শেষ। তখন আমার মাথায় আসবে যে আচ্ছা, তার মানে মেবি এইটাই অপটিমাল সলিউশন। আর আরো কিছু কোড দেখি যারা প্রথম দিকে ছিল। সো যে ব্যক্তি প্রথম, যেটা এটা 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 হচ্ছে অন্য, আমরা এই ব্যক্তির কোড দেখি, সো সেও সেম কাজ করছে, তার মানে এটাই অপটিমাল সলিউশন, আপনি মোটামুটি তখন শিওর। সো এই সলিউশনটা বোঝার জন্য যা যা দরকার তখন আপনি শিখে নিলেন, বা এটাকে আরো বেটার যদি করতে পারেন, আপনি আপনার কোড ফরম্যাট টরম্যাট ঠিকঠাক করে করতে পারেন। বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ক্লিন কোড খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ টাইম এখানে অনেক বড় একটা ফ্যাক্টর। ক্লিন কোড লিখতে গেলে একটু সময় বেশি লাগে, সো আপনার কোড কারেক্ট হইলেই দ্যাটস এনাফ। বাট অবশ্যই আপনি যদি চিন্তা করেন প্রোডাকশন লেভেলের কোনো কোড আপনি করতে চান, তো তার জন্য অবশ্যই আপনাকে ক্লিন কোডের দিকে যাওয়া লাগবে। ক্লিয়ার ভাই মোটামুটি? জি ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম।
আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারি। আজকের ক্লাসে আমরা ওরকম কোনো পড়াশোনা করব না, আমাদের ওরকম কোনো প্ল্যান নাই, বাট সবার সাথে অ্যাকচুয়ালি পরিচিত হওয়া, আমাদের কোর্স সম্পর্কে একটা ধারণা দেওয়া। মেইন অ্যাকচুয়ালি ওই ডাইভটা আসবে ক্লাস 6 বা ক্লাস 6 থেকে অ্যাকচুয়ালি। তার আগে আমি আপনাদেরকে প্রিপেয়ার করবো আর কি পুরো জিনিসটার জন্য। ধীরে ধীরে আপনারা অভ্যস্ত হবেন এবং হঠাৎ করে দেখবেন যে অনেক কিছু শিখে ফেলছেন। সো আচ্ছা, আর কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারি। হ্যাঁ, একটা উদ্ভট প্রশ্ন আছে হয়তো। উদ্ভট প্রশ্ন, হ্যাঁ বলো। হ্যাঁ, যারা আর কি ওই যে যারা নিউবি আর কি, তাদের সাথে আর যারা গ্রাজুয়েট বা 2-3 বছর ভার্সিটিতে পড়েছে বা অন্যভাবে প্রোগ্রামিং করেছে, তাদের কম্পিটিশন কি রকম হয় আগের ব্যাচগুলোতে? কম্পিটিশনটার গ্রাউন্ড বলতে পারবা যে কোথায় তারা কম্পিট করবে একজন এই আরেকজনের ফুল সাথে? কোর্সে, পুরো ও কোর্সে। আচ্ছা, মানে এই কোর্সে। ওকে, হ্যাঁ, কম্পিটিশনটা হয় যে যারা নিউবি, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদের পারফরমেন্স ভালো থাকে। এটা একটা খুবই উইয়ার্ড জিনিস, কিন্তু এটা হয় আসলে সত্য কথা বলতে গেলে। আর যারা একটু, মানে অলওয়েজ না, মানে আমি একটা এক্সপেক্টেড ভ্যালু বলতেছি আর কি। হ্যাঁ, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি নিউবিরা ভালো করে বেশি, বাট যারা মোটামুটি এক্সপিরিয়েন্স তাদের মধ্যেও থেকেও ভালো অনেক পারফর্মার বের হয়, কিন্তু তারা একটু শক্ত থাকে অনেক সময়, তাদেরকে অনেক কিছু শেখানো একটু কঠিন হয় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এটা মেজরিটি, বাট সবাই না। তো কম্পিটিশনটা মেইনলি খুবই মজার একটা কম্পিটিশন হয়। দেখা যায় দুই পক্ষই দুই দিকে অনেক ভালো। যারা নিউবি তারা ভাবে আমাদের হারানোর কিছু নাই, সো আমি জীবন যৌবন উজাড় করে প্রবলেম সলভ করা শুরু করি। যারা এক্সপিরিয়েন্সড, তাদের কোড দেখলে বোঝা যায় তারা হয়তো ওরকম টাইম ম্যানেজ করতে পারে না অলওয়েজ, তাদের অন্যান্য আরো অনেক রেসপন্সিবিলিটি থাকে, কিন্তু তাদের কোড দেখা যায় খুবই সুন্দর হয়। কারণ তারা আরো অনেক ধরনের পার্সপেক্টিভ চিন্তা করে কোড করে, যেটাকে ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে ক্লিন কোড, এসব তারা মেনটেন করার ট্রাই করে। হয়তো লজিক্যাল দিক থেকে কিছুটা তাদের গ্যাপ থাকে, যেটা মানে ওভার দ্য টাইম তারা কভার করতে থাকে। কিন্তু জুনিয়রদের কোড আবার খুব বিদিকিস্তির অবস্থায় থাকে, জাস্ট কাজ করতেছে এই টাইপের কোড হয়, বাট সেটাও ফাইট দেওয়ার মতোই না। তো খুব সুন্দর একটা মানে কম্পিটিশন এখানে হয়। কেউ মানে এরকম মানে ফাইন লাইন টানা সম্ভব না আর কি, যে জুনিয়র মানে যারা নিউবি তারাই এদিক থেকে বেস্ট, বা যারা এক্সপিরিয়েন্স তারাই অলওয়েজ বেস্ট পারফর্মার। মিক্স থাকে দেখা যায়। এখন পর্যন্ত আমার আমি এই যে 3 বছরে যত স্টুডেন্ট, প্রায় 400-র কাছাকাছি হবে স্টুডেন্ট আমি টিভি স্কুলে হচ্ছে লার্নার হিসেবে পাইছি। তো তাদের মধ্যে এখন পর্যন্ত আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো পারফর্মার যে ছিল, সে এইবার এইচএসসি পরীক্ষা দিল নটরডেম কলেজ থেকে। সো মানে একদম বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স যত প্রোগ্রামিং এর কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোর্স ছিল, এবং সবচেয়ে এক্সপিরিয়েন্সড যদি বলি, এরকম ছিলেন যে আমার থেকেও 10 বছরের সিনিয়র। এরকম ভাইদেরকেও আমি কিছু জিনিস শেখানোর সুযোগ পাইছিলাম, তাদের থেকে অনেক কিছু আমি শিখছি। অফলাইনে তাদেরকে নক দিতাম যে ভাই আমাকে এটা একটু দেখান কিভাবে হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর, ওই জিনিসটা আমি জানি না, ভাইরা তখন হেল্প করতেন, আর আমি ভাইদের হেল্প করতাম আরেকটা জিনিস দিয়ে আর কি, যেটা প্রবলেম সলভিং। সো মানে জিনিসটা খুব মানে এনভায়রনমেন্টটা খুব সুন্দর থাকে এই ফাইটিং এর, যেটা বললো আর কি। ওকে, সত্যজিৎ মল্লিক ভাই, এই কোর্সটা কমপ্লিট হবার পর এন্ড আপনার রুলস গুলো ফলো করলে কি প্রোডাক্ট বেসড কোম্পানিতে বসতে পারবো? আচ্ছা, এখানে অনেকে হয়তোবা বেশ কিছু টার্মের সাথে অতটা ডিরেক্টলি পরিচিত না। প্রোডাক্ট বেসড কোম্পানি বলতে আসলে যেটা হয় যে আমাদের দেশে টার্মটা একটু কম পরিচিত, বাট ইন্ডিয়াতে এই টার্মটা মানে লিঙ্কডইন মোটামুটি যারা ফলো করেন তারা হয়তো অনেকেই বুঝতেছেন যে প্রোডাক্ট বেসড কোম্পানি বলতে কি বোঝায়। যারা হচ্ছে আগে 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 ভাইয়ের প্রশ্নের অ্যান্সারটা দিই। বসতে পারবেন অবশ্যই, প্রোডাক্ট বেস কোম্পানির ইন্টারভিউ গুলোর জন্য আপনি বসতে পারবেন, কিন্তু আপনাকে এর পাশাপাশি আরো অ্যাডিশনাল কিছু কাজ করা লাগবে। সেটা হচ্ছে ইন্টারভিউর মক ইন্টারভিউর প্র্যাকটিস আপনাকে করা লাগবে, কারণ এখানে আমরা এই কোর্সে ইন্টারভিউ কিভাবে আপনি মক ইন্টারভিউ গুলা দিবেন বা ইন্টারভিউ নর্ম কি কি হয় সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো না অবশ্যই। তো সেখানে আপনাকে একটু নিজে প্র্যাকটিস করতে হবে, লিড কোড নিয়ে আপনাকে একটু ঘাটা লাগবে। সো অ্যাডিশনাল কিছু কাজ আপনাকে একটু করতে হবে। আর এর মাঝখানে এখানে আমরা এই যে লাস্টের 3টা সেকশন যদি বলি, রিকারশন, নাম্বার থিওরি, বাইনারি সার্চ, সর্টিং, এইসব জিনিসপত্র, এগুলো যদি ভালো মতো আপনার নলেজ থাকে,
আপনি 50 থেকে 60% প্রবলেম আপনি আরামসে সলভ করতে পারেন। বাকিটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি আরো যা যা শিখবেন, আপনি নিজে স্টাডি করবেন, তার উপর বেস করে হচ্ছে আপনি আপনার পারফরমেন্স হচ্ছে তার উপর বেস করে হবে ডিসাইড হবে। ওকে, সালেহিন শুভ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সি প্রোগ্রামিং মোটামুটি পারি। কোর্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের ধারণা দেওয়া হবে কি? ডেটা স্ট্রাকচার সম্পর্কে ধারণা দেওয়া হবে অবশ্যই, অ্যালগরিদম সম্পর্কেও টুকটাক ধারণা দেওয়া হবে, কারণ তো অনেক বড় টপিক ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, বাট তার মধ্যে থেকে আপনাকে অবশ্যই হেড স্টার্ট দেওয়া হবে এবং কনসেপ্ট বুঝায় দেওয়া হবে যে কোনটা কি, বেসিক ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম গুলো কিভাবে কাজ করে সম্পর্কে যথেষ্ট পরিমাণে ভালো ধারণা দেওয়া হবে। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আমরা খুব বেশি গভীরে যাব না। এখানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য যতটুকু দরকার হয় আমরা ততটুকু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখানে দেখব, তার বেশি আমরা এখানে দেখব না, কারণ টাইটেলটা আমাদের মাথায় রাখা লাগবে, এটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং। সো এখানে যতটুকু অবজেক্ট ওরিয়েন্টেড দরকার হয় ততটুকু আমরা এখানে দেখব। ওকে, সো এই আর কি। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারি, আদারওয়াইজ আমরা ক্লাসটা এখানেই আজকে শেষ করব, খুব বেশি লম্বা করব না। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা অ্যাকচুয়াল পড়াশোনায় ঢুকবো এবং ক্লাসগুলো মোটামুটি 2 ঘন্টার আশেপাশে হবে। কিছু কিছু ক্লাস এরকম হইতে পারে যে 2 ঘন্টার কিছু বেশি সময় আমরা নিতেছি, হোপফুলি 15-20 মিনিটের বেশি যাবে না, কিন্তু এটা খুবই রেয়ারলি ঘটবে, এটা অলওয়েজ ঘটবে না। আমি ট্রাই করবো অলওয়েজ যে উইদিন 2 আওয়ার্স যেন আমি পুরো ক্লাস কমপ্লিট করতে পারি। আর এরকম হইতে পারে এটা যে 24টা ক্লাসে আমাদের এখানে যা যা টপিক আছে কোনো কিছু আমরা ছাড়বো না। যদি এরকম হয় খুব বেশি এক্সপ্লেন করতে গিয়ে আমাদের সময় বেশি লাগতেছে, তো আমরা 1টা বা 2টা ক্লাস অ্যাডিশনাল নিতে পারি কোর্স শেষে, হয়তো বা 26টা ক্লাস পর্যন্ত এক্সটেন্ড হইতে পারে, বাট ডিপেন্ড করতেছে সেটা আমাদের কন্টেন্টের উপর আর কি। অ্যাটেন্ডেন্স দিবেন না, অ্যাটেন্ডেন্স আলাদাভাবে নেওয়া লাগবে না, আমি জুম থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সের রিপোর্ট জেনারেট করতে পারবো, সো ওই কষ্ট করতে হবে না। আরেকটা কাজ, একটু কাইন্ডলি সবাই একটু মেইনটেইন করেন এটা, আপনাদের এখানে জুম অ্যাকাউন্টের যে নাম এখন পর্যন্ত সবার নামই ঠিকঠাক দেখতেছি, সবাই চেষ্টা করেন যে এই ক্লাস হিস্ট্রি যে শীটটা এখানে যেভাবে নাম দেয়া আছে একটু চেষ্টা করে নামটা যেন এইভাবে দেয়া থাকে, কারণ হয় অনেক সময় অনেকের হচ্ছে এক্সাক্ট নাম থাকে না, আমি তো সবাইকে ওইভাবে চিনি না, আমি নাম দেখে ওইভাবে অ্যাটেন্ডেন্স দিব, সো এটা একটু মেক শিওর করেন যেন নামটা অ্যাটলিস্ট অ্যালাইন্ড থাকে। ছোট বড় হইতে পারে, ক্যাপিটালাইজেশনের ইস্যু থাকতে পারে, বাট আমি যেন পড়লে বুঝি যে কে কোনটা। ওকে, আমি স্ক্রিন শেয়ারিংটা আপাতত অফ করলাম, আর ফাইনাল যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অ্যান্সার দিয়ে আমি ক্লাস শেষ করব। ভাইয়া, জি, আমি যদি মানে কোর্সটা কমপ্লিট করার পরে যে কোনো একটা সফটওয়্যার কোম্পানি বা ডেভেলপমেন্ট কোম্পানিতে যদি চাই যে ইন্টার্নি করব, মানে কেউ যদি চায় যে আমি ইন্টার্নি করব, তো সেক্ষেত্রে আমার কোর্সটা কতটুকু হেল্পফুল? কোর্সটা হচ্ছে 3 মাস, রাইট? আপনাকে এই 3 মাসের পর আরো 3 মাস আপনাকে সময় দেওয়া লাগবে, মানে আমি একদম সত্যি কথা যেটা সেটা বলতেছি, কারণ 3 মাসে যে কন্টেন্ট গুলো আমরা দেখবো সেটা আপনি কোর্স চলাকালীন সময়েও যদি প্র্যাকটিস করেন আপনাকে আরো 1-2 সপ্তাহ অতিরিক্ত টাইম দেওয়া লাগবে। আমি আরো 3 মাস এই কারণে মানে এক্সট্রা নিতে চাচ্ছি যে আপনার নিজের প্র্যাকটিস একটা দরকার, তাই না? আপনি কোর্স করলেন, আমি আপনাকে অনেক কিছু শিখাইলাম, আপনি শিখলেন নিজের মতো, আমার দেখানো পথে আপনি প্র্যাকটিস করলেন, বাট এক্স্যাক্টলি আপনার একটা ওয়ে থাকতে পারে প্র্যাকটিস করার, যে আপনি চান আপনি এই জিনিসগুলো শিখবেন, আপনার কিছু স্যাটিসফ্যাকশন আসবে, রাইট? সো সেটার জন্য কিছু টাইম দরকার, আপনার সেলফ এক্সপ্লোরেশনের জন্য আপনার রাফলি 2-3 মাস সময় লাগবে। সো এই যে আপনি বিভিন্ন কোম্পানিতে ইন্টার্ন হিসেবে ট্রাই করবেন, সেটার জন্য তো কিছু প্রিপারেশনের দরকার, লাইক ইন্টারভিউ, আপনি একটা সিভি রেডি করবেন, রাইট? আপনি সিভি ছাড়া অবশ্যই জাস্ট মুখে বললেই তো হবে না, তাই না? সো একটা সিভি রেডি করা লাগবে, আপনার কিছু মক ইন্টারভিউ হয়তো বা দেওয়া লাগতে পারে, সিনিয়রদের দিয়ে আপনি সিভি রিভিউ করাবেন, আপনি বিভিন্ন কোম্পানি সম্পর্কে স্টাডি করবেন, কোন কোম্পানি কি নিয়ে কাজ করতেছে, আপনি যদি কোথাও ইন্টারভিউ দিতে যান সেইভাবে আপনার সিভিটাকে রেডি করে আপনি সাবমিট করবেন, তাই না? আপনি একই সিভি যদি সব জায়গায় সাবমিট করেন, কোম্পানি আপনার মধ্যে ডিফারেন্সটা কি দেখবে? আপনাকে যদি হায়ার করতে চায় আপনাকে তো স্ট্যান্ড আউট করা লাগবে, সো সেগুলোর জন্য একটু টাইম দরকার হয়, সেখানে আমি 3 মাস সময় অতিরিক্ত রাখলাম। সো ওভারঅল আপনি একটা 6 মাসের একটা
উইন্ডো আপনি রাখেন, রেখে আপনি প্র্যাকটিস করেন, কিন্তু মাথায় রাখবেন আউটপুটের দিকে কেউ এখন ফোকাস রাখেন না, যে বের হয়ে আপনি কি কি এখান থেকে পাবেন। আমি সবাইকে অ্যাকচুয়ালি সাজেশন এটাই দিব যে জার্নিটাতে ফোকাস রাখেন। ওকে, গোল, আপনি জার্নি যদি সুন্দর হয় গোল আরো সুন্দর হবে আলটিমেটলি। সো অনেক হার্ডওয়ার্ক করা লাগবে, মাত্র শুরু এখন। সো 3 মাস ভালো মতো ডেডিকেটেড টাইম বের করে রাখেন, যে প্রত্যেক সপ্তাহে 2-4 ঘন্টা ক্লাস, আরো 10-12 ঘন্টা বা 15 ঘন্টার মতো আমার প্র্যাকটিস টাইম, 10 ঘন্টা অ্যাটলিস্ট প্র্যাকটিস টাইম, এরকম ভাবে 3টা মাসের জন্য আপনাকে টাইম আলাদা করে বের করে রাখা লাগবে। এরপর আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনি অনেকটুকু নিজেকে গুছায় নিতে পারছেন। দেন অ্যাডিশনাল আপনার হাতেরও 3 মাস আছে, আপনি নিজেকে নট অনলি ইন্টার্ন, আপনি জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও হয়তো বা কোথাও ফেস করতে পারবেন, আপনার কনসেপ্ট নিয়ে কোনো ঝামেলা থাকবে না। ওকে, আর কারো কোনো স্যার, কোশ্চেন? আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনি তখন বললেন যে হচ্ছে ওই ক্লাসের রেকর্ডিংটা, সেটা হচ্ছে কি ওই আমাদের ডিসকর্ড গ্রুপে, নাকি হচ্ছে এটা মানে ওই মানে একটু মিস করে গেছি তো। আচ্ছা আচ্ছা, ওকে, আমি একটা ডেমো দেখাই, হ্যাঁ, যে কিভাবে ক্লাস রেকর্ডিংটা আসলে আমরা পাবো। সো ধরা যাক আপনাকে একটা চ্যানেলে অ্যাড করা হবে। আপনি যখন এই যে আজকের ক্লাস শেষে আমি ইনভাইটেশন লিংক আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিব। তো সেখানে একটা স্পেসিফিক চ্যানেল থাকবে, ধরেন এই যে এটার নাম কি দেখেন, ডেটা স্ট্রাকচার B1 অ্যাসিস্ট্যান্স নামে একটা চ্যানেল। তো আপনারা পাবেন বিগিনার B9, যেহেতু আপনাদের ব্যাচ হচ্ছে 9 নাম্বার ব্যাচ, সো বিগিনার B9 অ্যাসিস্ট্যান্স নামে একটা গ্রুপ, মানে এরকম একটা চ্যানেল দেখতে পাবেন। সো সেইখানে ধরেন একটা স্পেসিফিক টেক্সট আপনি পাঠাইলে আমাদের বট ডিটেক্ট করতে পারবে। আমাদের একটা বট আছে, কাস্টম বট, সে আপনার কোয়েরিটাকে ডিটেক্ট করতে পারবে। লেটস সে আমি চাই ডেটা স্ট্রাকচার কোর্সের 12 নাম্বার ভিডিওটা আমার দরকার, 16 নাম্বারটা আমি এখন আপলোড করিনি, অনেকে রিকোয়েস্ট করছেন, বাট আমি লাস্টের ক্লাসে রেকর্ডিংটা আপলোড করতে পারিনি কিছু কারণে, একটু পর করে দিব। সো এই যে রেকর্ডিং ডট মানে হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, দেন রেকর্ডিং ডেটা স্ট্রাকচার B1 and 12, এটা লিখে যদি আমি এন্টার প্রেস করি, সাথে সাথে আমাকে একজন, আমার যে বট, এটা হচ্ছে আমাকে রেসপন্সে এই যে দেখেন, হ্যালো রিভার্স ম্যাক্রো, আমার নাম, ক্লাস নম্বর 12, ক্লাস 12 এর রেকর্ডিং লিংক, এবং রেকর্ডিং লিংক অ্যাক্সেস করতে একটা পাসকোড লাগে, হচ্ছে সে দিয়ে দিল। ফরম্যাটটা আমি আপনাদেরকে লিখে দিব, সেই চ্যানেলের মাথায় লেখা থাকবে যে আপনাকে এক্স্যাক্টলি কি লেখা লাগবে। ওকে, সো আপনার কাজ জাস্ট এইটুকুই, আপনি এই মেসেজটা লিখলে সাথে সাথে আপনাকে ইনস্ট্যান্ট বট আপনাকে রিপ্লাই ক্লাস লিংকটা দিয়ে দিবে। এটা হচ্ছে জাস্ট কাজ, এই আর কি। বটটা বেশি ইন্টেলিজেন্স না, হ্যাঁ হ্যাঁ, মানে বটটা বেশি ইন্টেলিজেন্ট না, মানে একটু ট্রেন করা কিছু ও না না, ওর মধ্যে কোনো ট্রেনিংই নাই, মানে নামে বট, সে হচ্ছে জাস্ট কি করে, স্পেসিফিক প্রিফিক্স দেখে, আমি যদি এই যে এইভাবে নিজের মতো কোনো একটা প্রিফিক্স সেট করে রাখি যে হ্যাঁ আমাকে এই প্রিফিক্স দেওয়া লাগবে, এই প্রিফিক্স দেখলে সে একটা স্পেসিফিক জেসন ফাইল থেকে একটা টেক্সট দিয়ে দেয়। এখানে কোনো মেশিন লার্নিং নেই, জাস্ট স্পেসিফিক কিছু ইফ এলস, আর কিছু না। নামে বট, কিন্তু এটা ওই এনএলপি রিলেটেড কোনো কিছু না। ও ভাই, ইফ এলস এর কথা একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে হ্যাঁ। ইফ এলসটা হচ্ছে মানে কোন কাজের মধ্যে ইফ এলসটা ইউজ করা বেশি ভালো নাকি সুইচ কেস ইউজ করা বেশি ভালো? অবশ্যই ইফ এলস। সুইচ স্টেটমেন্টের মধ্যে বেশ কিছু ঝামেলা আছে, পারফরমেন্স ইস্যুতে একটা বিশাল ইস্যু। আমি এটা নিয়ে হচ্ছে একদিন আলাপ আলোচনা করব, মানে এক কথা উত্তর হচ্ছে ইফ এলস। বাট যখন তুমি প্রোডাকশন লেভেলের কোনো কোড করতে যাবা, তখন ইফ এলস কে ব্রাঞ্চিং ফ্যাক্টর অনেক সময় বলে। অনেক অনেক ইফ এলস যদি তুমি দাও, কোডটা আগলি হয়, তখন সেখানে ইফ এলসও অনেকে ব্যবহার করতে চায় না। এটা একটা বেটার প্র্যাকটিস হচ্ছে সেটাকে ম্যাপে নিয়ে আসা, মানে ইফ এলস সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেয়। সেটা প্রোডাকশন লেভেলে বা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মানুষ কাজকর্ম করে তখন সেই জিনিসগুলোর ইমপ্লিমেন্টেশন হয়। বাট শুধু ইফ এলস অ্যান্ড সুইচ স্টেটমেন্টের মধ্যে বললে তুমি এটাকে এইভাবে চিন্তা করতে পারো, সুইচ বলতে কেউ এক্সিস্টই করে না, ইফ এলস অলওয়েজ বেটার, ফাস্ট, মানে ওর রান টাইম সুইচ কেস থেকে ওয়ে ফাস্টার। আচ্ছা, আমি সেটা নিয়ে একদিন দেখাবো, আমার ইচ্ছা আছে। ওকে ওকে, ঠিক আছে। আর কারো যদি কোনো কোয়েরি না থাকে, আমরা ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল এই টাইমেই আমরা ক্লাস শুরু করব। তো তার আগে কি কি দেখে আসা লাগবে,
যদি একটু দেখে আসলে আপনাদের যদি হাতে টাইম থাকে দেখে আসলে ভালো, ক্লাসটা হয়তো বা বুঝতে আপনাদের একটু সুবিধা হবে। আমি ক্লাস শেষে হোপফুলি 1-2 ঘন্টার মধ্যে আপনাদেরকে সবকিছু পোস্ট করে দিব আর কি গুগল ক্লাসরুমে, সো আপনারা সবকিছু আপডেট ভাইয়া পাবেন। জি ভাইয়া। ভাইয়া ওই হচ্ছে আপনাদের এই কোর্সটা করার পর যদি আমি 3 মাস মানে আরো 3 মাস নিয়ে প্র্যাকটিস করি, এবার আমি কি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কি আমাদের সি শার্প কোর্সটা করতে পারবো মানে এটা করার পর? মানে হচ্ছে ডেভ স্কেলের যে সি শার্পের কোর্সের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। সি শার্প সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই কোর্সটা সম্পর্কে, বাট যতটুকু আমার মানে আমি যতটুকু শুনছি জালাল স্যারের সাথে কথাবার্তা বলে যতটুকু আমার ধারণা হয়েছে যে আপনি ওইটার জন্য ওয়েল সুটেড হবেন অ্যাকচুয়ালি, মানে এটা করতে পারবেন আসলে সম্ভব। সি শার্পের মধ্যে একটা প্রিরিকুইজিট থাকে, কিছুটা প্রবলেম সলভিং স্কিল থাকা লাগবে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। মোটামুটি আপনার ইউজড যদি হন খুবই ভালো। সো সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই মানে আমি কেন ইতস্তত বোধ করতেছি অ্যান্সারটা দিতে, কারণ সি শার্পের অনেক কিছু মানে অনেকগুলা পার্ট আমাদের এই কোর্সে কাভার হয় আলটিমেটলি। মানে আপনি একটু কি বলে এটাকে ওভারফিট হবেন আর কি এটার জন্য। মানে দেখা যাবে যে সি শার্পের অনেক কিছুই মানে ওই কোর্সের অনেক কিছু আপনি অলরেডি পারেন, এরকম হইতে পারে সম্ভাবনা আর কি। হ্যাঁ আমি তো আপনাদের কি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কোনো কোর্স আছে বা হবে কখনো? আমি সেটা অ্যাকচুয়ালি বলতে পারতেছি না, হয়তোবা ডেভ স্কিল অথরিটিকে এটা একটু জিজ্ঞেস করতে হবে, কারণ আমি জাস্ট সিপি রিলেটেড কোর্স বা প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, ডেটা স্ট্রাকচার এটা সম্পর্কে আমার ডিপার্টমেন্ট আর কি, আমি বাইরে আসলে ঠিক বলতে পারি না। ওকে, জি আরেকজন ভাই মেবি বলতে নিছিলেন। জি ভাই, ভাই আমি উল্টাটা করছি, আগে সি শার্প করছি এখন বিগিনার আসলাম। আচ্ছা সমস্যা নাই এটাতে, মানে দুইটার মধ্যেই একটা ইন্টারসেক্টিং মানে রেজিয়ন আছে আর কি। মানে এরকম হয় যে আপনি আগে সি শার্প করে আসতে পারেন, কিন্তু রেকমেন্ডেড হচ্ছে সি শার্পে পরে যাওয়া আর কি। যাদের প্ল্যান ওই সি শার্প রিলেটেড ডেভেলপমেন্ট, যাদের প্ল্যান শুধুমাত্র তাদের কথা বলতেছি, সবার কিন্তু আবার সেটা করার দরকার নেই। মানে যাদের আলাদা প্ল্যান আছে সি শার্প নিয়ে শুধুমাত্র তাদের। বাট ক্ষতি নেই ভাই, রেহান ভাই হতাশ হই না, আবার এটাতে কোনো সমস্যা নেই। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো ভালো থাকবেন। আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সাথে কথাবার্তা হবে। সো ফাহিম ভাই মেবি কিছু বলতে চান শেষ মুহূর্তে? ভাই ওওপি কনসেপ্টটা কতটুকু প্রয়োজন প্রবলেম সলভিং এ? খুব বেশি একটা না, আমি যদি বলি একদমই না প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু কোডকে একটু মানে রিডেবল করার প্রয়োজন হয় মাঝে মধ্যে, কারণ অনেকগুলা অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচার সেখানে ব্যবহার হয়, দেখা যায় একটা ছোটখাটো একটা প্রজেক্টের মতো হয়ে গেছে। সো সেটার জন্য ওপি লাগে, একদম বেসিক লেভেলের ওপি লাগে আর কি। হয়তোবা সেটাকে ওপি বলাই যায় না, ওই লেভেলের ওপি লাগে। কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চাইতেছেন সেখানে ওপি অত ম্যান্ডাটরি না, বাট সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা পুরাটাই উল্টা, আবার ওপি সবকিছু আর কি তখন। জি জি ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল ভাই কোনো টেনশন নাই, আপনি একদম নিশ্চিন্তে রেস্ট নিতে পারেন এখন। আমি আপনাদেরকে সব বুঝাই দিব আগামীকাল ক্লাসের জন্য কি কি আপনাকে দেখে আসা লাগবে, আমি একে একে সব পোস্ট আকারে দিয়ে দিব ইতে ক্লাসরুমে, নিশ্চিন্তে থাকতে পারেন এখন। ওকে ঠিক আছে, তাহলে এখানে ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকেন, কালকে কথাবার্তা হবে আবার। আল্লাহ হাফেজ।